আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। এমসিকিউ ওয়ান শট ক্লাসে তোমাদেরকে স্বাগতম। এই ক্লাসের মাধ্যমে আমি পুরো বই থেকে তোমাদের জন্য সবচেয়ে স্পেশাল যে এমসিকিউগুলি আছে, যেগুলি পরীক্ষায় নর্মালি সবসময় আসে এবং যেগুলি এই পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, এই এমসিকিউগুলি মিলে আমি তোমাদের একটা ওয়ান শট সিরিজ সাজাইছি। তো এই ক্লাসটা যদি তোমরা করো, তোমাদের পুরো বই সম্পর্কে যতগুলি এমসিকিউ আছে একটা আইডিয়া চলে আসবে এবং তোমরা এখান থেকে অনেকগুলি এমসিকিউ তোমাদের ভোট পরীক্ষায় কমন পাবা। তো চলো শুরু করা যাক। দেখো, 1 নং প্রশ্ন বলা আছে কি যে বাস্তব সংখ্যা কাজের ক্ষেত্রে সংযোগ বিধির উদাহরণ কোনটা? দেখো কি চাইছে, সংযোগ বিধি। সংযোগ বিধি মানে কি ছিল? সংযোগ বিধি হচ্ছে কি আমাদের যদি a প্লাস বি হয়ে থাকতো, দেখো দুইটাকে সংযোগ করে ফেলছি, প্লাস সি সমান এখানে কত আসতো? সমান আসতো। দেখো এখন বি আর সি কে তুমি সংযোগ করো। দেখো প্রথমে আমি এ আর বি কে সংযোগ করছি, এরপর কাকে সংযোগ করছি? বি আর সি কে। সুতরাং অ্যান্সার হচ্ছে আমাদের খ। এরপর দেখো বলা আছে যে সেটটি সাব কত? আচ্ছা দেখো দুইটা জিনিস, একটা হচ্ছে সুপ্রিমাম, একটা হচ্ছে মিনিমাম। যে কোনো একটা সেট দেওয়া আছে, এই সেটের মধ্যে সর্বোচ্চ সংখ্যা কত হইতে পারে চিন্তা করো তো। সর্বোচ্চ কত হইতে পারে? দেখো তো প্রথমটা কত আছে? 1/2 আছে, ঠিক আছে। আচ্ছা তারপরটা এর থেকে বড় নাকি ছোট? হ্যাঁ তারপরটা তো বড়। তারপরটা কি? তারপরটা আরেকটু বড়, তারপরটা কি আরেকটু বড়। তার মানে বড় হইতে হইতে একবার কি হয়ে যাবে? একেবারে হচ্ছে একবার 1 হয়ে যাবে, ঠিক আছে। বড় হইতে হইতে একবার 1 হয়ে যাবে। এইটা হচ্ছে এটা সর্বোচ্চ, কারণ ভগ্নাংশ তো হইব না, সর্বোচ্চ হইবে কত? 1। তার মানে অ্যান্সার কত? অ্যান্সার হচ্ছে আমাদের গ। আর যদি বললো ভাই এটা হচ্ছে মিনিমাম, কত? দেখো তো সর্বনিম্ন কত আছে? সর্বনিম্ন হচ্ছে কি হাফ। তার মানে অ্যান্সার হচ্ছে আমাদের কাছে গ। এরপর চলো বলা আছে যে এই সুপ্রিমাম কত, মানে এখানকার হচ্ছে সর্বোচ্চ কত। দেখো তুমি এখান থেকে হচ্ছে এক্স এর সর্বোচ্চ সংখ্যাটা বের করে ফেলো। তুমি এখান থেকে কি জানতে জানি যে এক্স মাইনাস এক্স স্কোয়ার প্লাস হচ্ছে গিয়া 6, এক্স মাইনাস এক্স স্কোয়ার প্লাস 6। আচ্ছা লেস কত আসছে? 0 আসছে। এখন যে আমরা মাইনাস দিয়ে গুণ দিয়ে দেয়, দেখো তো কত হয়ে যায়? আসছে হচ্ছে এক্স স্কোয়ার আসছে মাইনাস এক্স মাইনাস 6 লেস 0 চলে আসে। দেখো তো এক্স এর মান কত আসে? এক্স মাইনাস 3x আসছে প্লাস 2x আসছে মাইনাস 6 ইকুয়াল টু 0 আসছে। এখন তুমি যদি এক্স কমন নাও, কত আসতেছে? এক্স স্কোয়ার। যদি এক্স কমন নাও এখান থেকে, ঠিক আছে, যদি এখান থেকে হচ্ছে এক্স কমন, এক্স কমন আসতেছে হচ্ছে গিয়া এক্স মাইনাস 3 আসতেছে, আর এইখান থেকে যদি 2 কমন আসতেছে হচ্ছে গিয়া এক্স মাইনাস 3 আসতেছে, অর্থাৎ 0 লেস ইকুয়াল 0 চলে আসছে। আসতেছে হচ্ছে এক্স মাইনাস 3 আসতেছে এবং আসতেছে হচ্ছে গিয়া এক্স প্লাস 2 আসতেছে। দেখো তো লেস ইকুয়াল 0 হইলে এক্স এর সর্বোচ্চ মান কত আছে? একটা হচ্ছে এক্স এর মান আসতেছে হচ্ছে গিয়া, দেখো তুমি 3 বলতে পারো, একটা কত আসতেছে? মাইনাস 2 আসতেছে। সর্বোচ্চ কত? সর্বোচ্চ 3। অ্যান্সার কত? অ্যান্সার হচ্ছে গ। আমাদের সর্বোচ্চ দরকার, সুপ্রিমাম মান হচ্ছে সর্বোচ্চ মানটা, একটা সেটের সর্বোচ্চ মান হচ্ছে সুপ্রিমামটা। বলা হয়েছে অসমতা সেটের জন্য নিচের কোনটা সঠিক। দেখো তোমাকে যদি এরকম কোনো অসমতা সেট দেওয়া থাকে, এখানে কি দেওয়া আছে? মডুলাস। তুমি মডুলাস উঠাই ফেলতে, তুমি এরপরে কি লিখতে পারতা? তুমি এরপর লিখতে হচ্ছে প্লাস মাইনাস, ঠিক আছে। মডুলাস উঠালে কি লিখতা? মডুলাস যদি এখান থেকে আমরা হচ্ছে উঠাই ফেলতাম, লিখতে পারতাম হচ্ছে প্লাস মাইনাস। তো এখন দেখো এই 15 নম্বরে বলা আছে যে আমরা তাহলে এটা উঠাই ফেলি। দেখো তো কি আসতেছে? এক্স মাইনাস 1। আচ্ছা যদি এই মডুলাসের পরিবর্তে এখানে কত আসছে? লেস ইকুয়াল, এখানে আসলে একবার প্লাস একবার মাইনাস আসতে, এটা এইভাবে লেখা যায় যে -1 লেস ইকুয়াল এক্স মাইনাস 1, তারপর এখানে গেটার ইকুয়াল দেওয়া ছিল, তারপর লেস ইকুয়াল 1 হয়েছে। ধরো তোমাকে যদি এরকম বলতাম যে এ মাইনাস এক্স মাইনাস এ দিছে, এখন এখান থেকে একটা চিহ্ন দেওয়ার পর তোমার এখানে গেটার দিয়ে অথবা লেজে যাই দেয় না কেন, এখানে দিছে হচ্ছে আমরা ধরো এখান থেকে বি দিছি। এই যখন তুমি এখান থেকে এই মডুলাস উঠাই ফেলবা, তখন কি হইব? এই বিটা প্লাস মাইনাস হয়ে যাবে, তাই তো। বিটা প্লাস মাইনাস অর্থাৎ মাইনাস বিটা আসছে, দেন এখান থেকে আসছে এক্স মাইনাস এ, এক্স মাইনাস এ, দেন এখান থেকে হচ্ছে বি হয়ে গেছে, মানে মাইনাস বি একবার হচ্ছে প্লাস বি। সেম কাজটা এখানে করছে। এখন তুমি উভয় পক্ষের সাথে এই এক্সট্রাকে তো আমার একা সিঙ্গেল রাখতে হবে, তাই তো। এখন তুমি উভয় কি করা যায়? সবার সাথে সমান যোগ করা। যদি ওয়ান যোগ করা, দেখো এটা কত হয়? এটা 0 হয়ে গেছে। লেটস ইকুয়াল এক্স এর মানটা কত হয়ে গেছে? এই পাশে হচ্ছে 2 চলে আসছে। এক্স এর সর্বোচ্চ মান কত? এক্স, আচ্ছা সমাধান সেট জানতে চাইছি। দেখো তো এক্স এর মান কি 0 হইতে পারে? হ্যাঁ 0 হইতে পারে। 0 2 কি হইতে পারে? হ্যাঁ 2 হইতে পারে। একটু বলে রাখি যে ইকুয়াল দেওয়া আছে, দেখো তো এক্স এর মানটা কি হইতে পারে? 2 এর থেকে ছোট বা 2 হইতে পারে। তাহলে এটা কত হবে? এটা হচ্ছে আমাদের থার্ড ব্র্যাকেট মধ্যে আসবে। বাট যদি এরকম থাকতো যে এক্স এর মানটা লেস 2 আসছে, মানে এক্স এর মানটা কখনো 2 হইতে পারবে না, বা 2 এর থেকে ছোট হইতে হবে, তখন আমরা এইভাবে লিখতাম যে ফার্স্ট ব্র্যাকেটে 2 লিখতাম। অ্যান্সার কত হবে? অ্যান্সার কিন্তু আমাদের থার্ড ব্র্যাকেট, একটু মাথায় রেখে অ্যান্সার কিন্তু আমাদের থার্ড ব্র্যাকেট। বুঝতে পারছো? আচ্ছা এরপর চলো বলা আছে কি এই সমাধান সেট করো। দেখো এটা কিন্তু হুবহু আগের মতো, এটা হচ্ছে তোমরা করবা যে 29 নম্বরের সমাধান সেটটা করবা। আচ্ছা এরপর দেখো 30 নম্বরটা, 31 নম্বরটা। 31 সময় বলা আছে কি যে এই সমাধান সেটের জন্য যে একটা সমাধান দেওয়া আছে সেটা কোনটা হইব। আচ্ছা দেখো তো এই ভগ্নাংশটা কি হইব? এই ভগ্নাংশটা কি হইবে? এটা হচ্ছে আমাদের 0 থেকে ছোট হইতে হইব, তাই তো। হ্যাঁ 0 থেকে ছোট হইতে হলে এই মানটা কি হইতে হবে? উপরেটা তো আমাদের 1 1ই আছে, এই মানটা অবশ্যই আমাদের 0 থেকে ছোট হইতে হইব। তার মানে এই মানটাও আমাদের 0 থেকে ছোট হইতে হবে, অর্থাৎ কি হয় যে x ইকুয়ালস টু এক্স মাইনাস 1, এটা হইতে আমাদের 0 থেকে ছোট, তাই তো। আচ্ছা দেখো এখন কত আসছে? যদি আসছে এটা হইতেছে আসলে যে এক্স এর মান আসলে কত হয়, যে এক্স হচ্ছে আমাদের 0 থেকে ছোট হয়েছে এবং এক্স এর মান কত হয়েছে আমাদের 1 থেকে ছোট। তুমি এটা এইভাবে লিখতে পারো। দেখো দুইটা যখন ছোট হয়ে যায় তখন এটা এইভাবে আসলে 0 থেকে এক্স এর মানটা হচ্ছে বড় আসছে এবং এক্স এর মানটা কি হয়েছে 1 থেকে ছোট হয়েছে। দেখো তো এক্স এর মানটা হচ্ছে 0 থেকে বড় আসছে কোথাও? হ্যাঁ এই যে খ নাম্বার আছে, 0 থেকে বড় আছে এবং 1 থেকে ছোট আছে, মানে তারা দুইটাকে যদি এই একভাবে লেখা যেত, তারা একভাবে না লেখা তারা দুইটাকে হচ্ছে আলাদা আলাদা করে লিখছে। এরপরে এইটা, এরপর চলো বলা আছে কি যে কোনো ছাত্র, এরপর প্রশ্ন আছে, এটা হচ্ছে কোনো ছাত্র 300 টাকা ব্যয় করে সে হচ্ছে খাতা এবং কলম কিনে। তুমি কি চিন্তা করো তো ভাইয়া, 300 টাকা সে ব্যয় করছে, 300 টাকা ব্যয় করে কিনছে, তার মানে আমাদের সর্বোচ্চ বাজেট কত? সর্বোচ্চ বাজেট 300, এর থেকে বাড়তেও পারবে না, এর থেকে
কমতে পারবো, ঠিক আছে, বাট এর থেকে কিন্তু বাড়তে পারবো না, ঠিক আছে। সে কি করছে, এক্সটি হচ্ছে খাতা কিনছে, আচ্ছা কলম কিনছে কয়টা, ওয়াইটি হচ্ছে কলম কিনছে, প্রতিটা খাতার দাম কত, 25 টাকা, তাহলে সে কতগুলি খাতা কিনছে বলতে পারবা, সে কিনছে হচ্ছে 25x খাতা কিনছে। আচ্ছা কলম কয়টা কিনছে, ওয়াইটা কিনছে, প্রতিটা কলমের দাম কত, প্রতিটা কলমের 10 টাকা, তাহলে সে কতগুলি কলম কিনছে, সে প্লাস হচ্ছে গিয়া 10 ওই পরিমাণ কলম কিনছে। দেখো তো এইটার মান কখনো কি 300 ক্রস করতে পারবো কিনা, না 300 সমান হইতে পারে অথবা 300 থেকে ছোট হইতে পারে, এটা ঠিক আছে। তার মানে হচ্ছে আমাদের প্রথম এটার সমীকরণ আসবে হচ্ছে গিয়া এইভাবে। এখন দেখো পরে বলা হয়েছে কি সে হচ্ছে 9টির বেশি খাতা কিনে, তার মানে দেখো তো এখান থেকে সে হচ্ছে 9টার অর্থাৎ এক্স পরিমাণ সে খাতা কিনছে, এটার মান কত হবে, অবশ্যই 9এর বেশি, 9 কিন্তু সমান না, দেখো প্রশ্নে বলা আছে যে 9এর বেশি খাতা কিনছে, তারপর দেখো বলা আছে কমপক্ষে 3টা, মানে অ্যাটলিস্ট তোমাকে 3টা কিনতেই হইব, 3টা থেকে বেশি হইতে পারে তাতে কোনো সমস্যা নেই, বাট অ্যাটলিস্ট 3টা হইতেই হইব। তার মানে ওয়াইয়ের মানটা কত আসে, ওয়াইয়ের মানটা হচ্ছে গিয়া 3টা থেকে বড় হইতে পারে তাতে কোনো সমস্যা, বাট 3 অ্যাটলিস্ট 3টা হইতেই হবে এবং 3 থেকে বড়, তার মানে হচ্ছে গিয়া গ্রেটার ইকুয়াল 3 হয়েছে। দেখো তো কোনটা অ্যান্সার মিলে, অ্যান্সার হচ্ছে আমাদের কাছে চলে আসছে ক। এরপর দেখো চলে যাও, বলা আছে যোগাশ্রী প্রোগ্রাম প্রয়োজন হয় কোন দিকে। দেখো যোগাশ্রী প্রোগ্রামটা আমি একটু করলাম, এখানে কোনো দ্বিঘাত সমীকরণ আসার সুযোগ আছে না ভাই, এখানে কোনো দ্বিঘাত সমীকরণ আসার সুযোগ নেই, তার মানে অ্যান্সার হচ্ছে 1 নাম্বারটা ভুল, এটা হচ্ছে একটা অঋণাত্মক চলক থাকতে হইব এবং এটা হচ্ছে একটা একঘাত সমীকরণ, অর্থাৎ অ্যান্সার হচ্ছে গিয়া গ। এরপর দেখো বলা আছে যে এটার হচ্ছে সর্বোচ্চ মান কত, তুমি এখানে কি করবা যে ম্যাক্সিমাম মান আছে ওটা যদি বসায় দাও তখন দেখা যায় কি যে এফ এর মান আমরা পাই যাচ্ছে 23, এখানে যে বিন্দুগুলো আছে তোমাকে এটা স্পষ্ট বুঝাই যাচ্ছে, বাট যদি বুঝা যাইতো তোমাকে যে বিন্দুগুলো আছে যদি আমরা বিন্দুগুলো বসাইতাম তখন এক্স এর মান পাইতাম হচ্ছে আমরা 23। এরপরে উদ্দীপক চিত্রের ক্ষেত্রে হচ্ছে গিয়া এরপরে বলা আছে যে উদ্দীপকের চিত্রে উল্লেখিত চিত্রের সমাধান সেট কোনটা, আচ্ছা সমাধান সেট হচ্ছে গিয়া ও এ সি ই, দেখো তো কম সমাধান সেট কত আসছে, সমাধান সেট হচ্ছে গিয়া ও এ সি এবং ই, এইটা হচ্ছে সমাধান, এইটা এটা দেখাইতেছে ও আছে এ আছে সিই, এইটা হচ্ছে সমাধান সেট, এইটা হচ্ছে সমাধান সেট। এরপর আমরা নিচে এরপর আমরা নিচে চলে যাই, যে বলা আছে কি যে এই রেখা এসি রেখার সংশ্লিষ্ট অসমতা বের করার কথা বলছে। আচ্ছা এসি রেখা যেটা আছে এই এসি রেখা এই সংশ্লিষ্ট অসমতা সেট বের করতে বলছে। দেখো তো এসি হচ্ছে উলম্ব রেখা যা হচ্ছে এক্স ইকুয়াল টু যা যেখানে হচ্ছে যা হচ্ছে এক্স ইকুয়াল টু নির্দেশ করে এবং অঞ্চলটি তার ডান পাশে, রেখাটা হচ্ছে নিরেট, রেখাটা কিন্তু কি আমাদের এখানে নিরেট মানে কি রেখাটা আমাদের পরিপূর্ণ আছে হওয়ায় সংশ্লিষ্ট অসমতা অবশ্যই এক্স এর মানটা গ্রেটার ইকুয়াল 1 হইতে হবে। দেখো আচ্ছা এসি রেখাটা কিন্তু এক্স অক্ষের উপর লম্ব রেখা, এক্স অক্ষের লম্ব রেখা, আচ্ছা এটার মান কত হবে, অবশ্যই এই দেখো এটা কি করছে, নিরেটটা হচ্ছে এই পাশে করছে মানে এক্স থেকে বড় অংশটাকে সে নিরেট করছে, এই থেকে বড় অংশটা মানে কি এক্স এর মানটা 1 অথবা তার থেকে বড়, অ্যান্সার হচ্ছে খ। এরপরে বলা হয়েছে কি যে অভিষ্ট লেখার জন্য ওয়াইয়ের মান কত, আচ্ছা অভিষ্ট লেখায় যে বিন্দুগুলি দেওয়া আছে এখানে সর্বনিম্ন যে বিন্দুগুলি দেওয়া আছে, দেখো সর্বনিম্ন বিন্দু আছে 0 এবং 0, যদি এটা তুমি বসায় দাও তাহলে জেড এর মানও পাইতাছ হচ্ছে 0, যদি এখানে 0 0 বসায় দাও তখন জেড এর মানও 0 আসতেছে, ঠিক আছে। আচ্ছা এরপরে চলো বলা হয়েছে কি যে এরপরে বলা আছে আই দেওয়া আছে i16n প্লাস হচ্ছে 15 দেওয়া আছে, এটার মান বের করতে বলছে। তোমাকে একটু বোঝা দিই ভাইয়া যে আই এর মান যদি 1 হয়ে থাকে এটা হচ্ছে 1 হয়েছে, আয়ের মান যদি আয়ের মান কোনো পাওয়ার না থাকে -1, আচ্ছা এখন যদি হয় যেত আই যদি স্কোয়ার হইতো এই ক্ষেত্রে হচ্ছে -1 হয়েছে, যদি এখান থেকে আই কখনো কিউব হয় এই ক্ষেত্রে আসলে হচ্ছে -i হয়েছে, আর আই যদি 4 হয়ে যায় এই ক্ষেত্রে 1 হয়েছে। একটা মজা যদি দেখো তাহলে আই 8 হলে কত হইব ভাই, এটাও হচ্ছে 1 হইব, তার মানে আই যদি দেখতাম 4n এটা কত হয়ে যেত, এটা 1 হয়ে যেত। তুমি উপরে একটু আনো তো উপরেটা কত দেওয়া আছে, উপরে দেওয়া আছে হচ্ছে আই 16n প্লাস হচ্ছে 15, মানে হচ্ছে আই দেখো তো এখানে তুমি 16n লিখলা, ডট দিয়ে তুমি এখানে আই 5 লিখলা, আই হচ্ছে এখানে 15 লিখলা, এটা পুরোটা কত হয়ে গেছে, এই পার্টটা পুরোটা 1 হয়ে গেছে। তার সাথে এখন দেখো তো এখানে করা যায় না, আই হচ্ছে 12 প্লাস তুমি এখানে একটু ভাঙা 3 লেখো, দেখা গেছে এখানে আই 12 করো আবার ইন্টু তুমি এখানে আই 3 করো, দেখো তো আই 12 এর মান এইটা কিন্তু আবার 1 হয়ে গেছে ভাইয়া, 1 এর সাথে 1 গুণ করলে 1 হয়েছে। আর আই কিউবের মান কত তুমি একটু আগে দেখছো, আই কিউবের মান হচ্ছে -i, অর্থাৎ অ্যান্সার কত হচ্ছে আমাদের কাছে -i। দেখো সেম জিনিস এইটা একেবারে সেম জিনিস হচ্ছে, এটা পুরোটা কত হয়ে গেছে, এটার জন্য 1 হয়ে গেছে, তার মানে আই উপরে 5 আছে, আই উপরে যদি 4 + 1 লিখতে পারতাম 4 + 1, 4 এর জন্য 1, 4 এর জন্য 1 হয়েছে আর 1 এর জন্য 1, অ্যান্সার হচ্ছে আমাদের আই। এরপরে বলা হয়েছে কি যে এটা কি, আচ্ছা এটা বলা আছে যে এই সংখ্যাটার হচ্ছে গিয়া সংখ্যাটার মডুলাস বের করতে বলছে। তোমার একটু বলে রাখে ভাইয়া যে এককের 3টা ঘনমূল আছে, এককের ঘনমূল এককের এককের হচ্ছে 3টা ঘনমূল আছে, এককের ঘনমূলগুলি হচ্ছে এককের ঘনমূল 1 আছে একটা, আরেকটা আছে ওমেগা, আরেকটা আছে ওমেগা স্কয়ার। আচ্ছা এইখান থেকে ওমেগাটা আছে হচ্ছে গিয়া -1 প্লাস √3/2, আর হচ্ছে গিয়া ওমেগা স্কয়ারটা হচ্ছে গিয়া জাস্ট তার উল্টাটা -1 -√3/2। তুমি চাইলে এটাকে ওমেগা বলতে পারতো, চাইলে এটাকে ওমেগা বলতে, একটাকে বলতেই চলে, বুঝতে পারছো, একটা হচ্ছে ওমেগা। দেখো তো এখানে কি আসলে একটা ওমেগা, এখানে একটা শর্ত আছে, শর্ত হচ্ছে গিয়া একটা কন্ডিশন তুমি জেনে রাখো 1 প্লাস ওমেগা স্কয়ার, যদি তুমি যদি 3টাকে যোগ করো এখানে এই 3টা মানকে যোগ করো দেখবে 0 চলে আসছে। আবার তুমি যদি ওমেগা কিউব করো ওমেগা কিউবের মান 1 হয়ে যায়। আবার এখান থেকে লেখা যায় দেখো ওমেগা কিউব সমান লেখা যায় না, যে আসলে ওমেগা কিউব সমান লেখা যেত যে ওমেগা
স্কোয়ার ইন্টু হচ্ছে ওমেগা সমান আমরা কি 1 জানতাম, তার মানে দেখো তো ওমেগা স্কোয়ার সমান কত লেখা যায় 1/ওমেগা লেখা যায়। আবার যদি আমি ওমেগা লিখতাম তখন কত লেখা যায় তো 1/ওমেগা স্কোয়ার। আবার এই পাশ থেকে কয়েকটা ইকুয়েশন আমরা দাঁড় করাইতে পারি যে 1 প্লাস ওমেগা কত লেখা যায় -ওমেগা স্কোয়ার। এটা কিন্তু তোমার পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ যে দেখো তো ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার কত আসছে -1 আসছে। আবার বলতাম ওমেগা স্কোয়ার প্লাস 1 কত আসছে -ওমেগা আসছে। এইখানে বলা আছে কি যে এটার সংখ্যাটা হচ্ছে মডুলাস হচ্ছে 1। আচ্ছা, এটার বলা আছে যে এই সংখ্যাটার মডুলাস আমাদের বের করার কথা বলছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখো আমরা মডুলাসটা বের করবো এবং বলা হয়েছে যে মুখ্য আর্গুমেন্ট দেওয়া আছে এবং পোলার আকার বের করতে বলছে। একটু লক্ষ্য করো তো পোলার ফর্ম, ধরো যদি একটা জটিল সংখ্যা দেওয়া থাকে তোমাকে দেওয়া হচ্ছে a প্লাস আইবি, এটার পোলার ফর্মটা অবশ্যই ই টু দি পাওয়ার আই থিটা হইতে হবে, অর্থাৎ ই টু দি পাওয়ার আই থিটা। এটার পোলার ফর্ম হচ্ছে এইটা, পোলার ফর্ম হচ্ছে ই টু দি পাওয়ার আই থিটা হইতেই হইব। দেখো তো এখানে ভাই কোনো আই আছে কিনা, কোনো কমপ্লেক্স নাম্বার, এটা পোলার একটা কমপ্লেক্স নাম্বার, এখানে কোনো চিহ্ন আছে কিনা, না এখানে কমপ্লেক্স চিহ্ন হয় নাই, তার মানে অ্যান্সার কত, অ্যান্সার আমাদের 3 নাম্বারটা অবশ্যই ভুল, অ্যান্সার হচ্ছে আমাদের 1 এবং 2। এরপরে পরে প্রশ্ন বলা আছে জেড একটা মান দেওয়া আছে, জেড এবং জেড বারের কথা বলছে। আচ্ছা দেখো জেড এর মান কত দেওয়া আছে, জেড এর মান বলবা ভাই দেওয়া আছে 2x - 3iy দেওয়া আছে। এবং দেখো তো জেড বার কত দেওয়া আছে, জেড বার দেওয়া হচ্ছে কি আমাদের 2x + 3iy দেওয়া আছে। দেখো তো এখন অ্যান্সার আসলে কত আসছে, অ্যান্সার জেড আর তুমি জেড বার যদি মাল্টিপ্লাই করে ফেলো আসতে হচ্ছে গিয়া 2x - 3iy, আর এই পাশে আসতে হচ্ছে গিয়া 2x + 3iy, ঠিক আছে। আচ্ছা ইকুয়াল টু কত জন্য এখানে 36 দেওয়া আছে, যদি এখন এটাকে তুমি স্কয়ার করে ফেলো দেখো তো 2, আচ্ছা এই যদি স্কয়ার করে দেখো এখানে কত আসছে 2x, তারপর একটা হোল স্কয়ার আসছে প্লাস হচ্ছে এখানে আসছে 3y, তারপর একটা হোল স্কয়ার আসছে ইকুয়াল টু 36। এখানে কত আসছে 4x স্কয়ার আসছে প্লাস 3y স্কয়ার আসছে ইকুয়াল টু 36 আসছে। আচ্ছা তোমাকে একটা জিনিস বলে রাখি একটু দেখো, যদি কখনো আমাদের x স্কয়ার আর যদি দেখো তো x স্কয়ার আছে ও y স্কয়ার আছে, এখন দেখবা যদি x স্কয়ার প্লাস y স্কয়ার হইছে এবং 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 এদের যদি এই দেখো এই দুটো আমাকে দেওয়া আছে, দেখবা কি যে x স্কয়ার ও y স্কয়ারের y স্কয়ার চেক করবা সহগ কত, এদের সহগ কত, সহগ যদি আমাদের এক হয়ে থাকে, সহগ যদি আমাদের সেম হয়, সহগ সেম হলে এটা অবশ্যই বৃত্ত, ঠিক আছে, সহগ সেম হলে বৃত্ত। আর এক্স স্কয়ার ও হচ্ছে ওয়াই স্কয়ার এর সহগ সেম না, এই সহগ সেম না মানে যে কোনো কিছু ধরো এক্স এর আগে 4 আছে ওয়াই এর আগে 5 আছে, এক্স এর আগে 10 আছে ওয়াই এর আগে 20 আছে, সহগ হচ্ছে সেম না। ওইখানে দুইটা জিনিস আসতে পারে, একটা আসতে পারে উপবৃত্ত, একটা উপবৃত্ত আসতে পারে, আরেকটা আসতে পারে হচ্ছে আমাদের কাছে অধিবৃত্ত, একটা উপবৃত্ত আসতে পারে আরেকটা কি আসতে পারে অধিবৃত্ত আসতে পারে। আচ্ছা উপবৃত্তের জন্য কি হইব, এক্স স্কয়ারের সাথে সহগ যাই থাক না কেন, ওয়াই স্কয়ারের সাথে সহগ যাই থাক না কেন তাদের আসলে ভিতরে প্লাস হইব, কিন্তু অধিবৃত্তের জন্য এক্স স্কয়ার যাই থাক না কেন ওয়াই স্কয়ার সহগ যাই থাক না কেন তাদের কিন্তু আগে মাইনাস হইব, ঠিক আছে। যদি মাইনাস থাকে ওই ক্ষেত্রে আমাদের অধিবৃত্ত, আর যদি প্লাস থাকে ওই ক্ষেত্রে হচ্ছে আমাদের উপবৃত্ত। দেখো তো এখানে এক্স স্কয়ার সহগ কি সেম না ভাই, এটা বৃত্ত তো এটা হয় না, এটা এটা কি প্লাস আছে, হ্যাঁ প্লাস আছে, তার মানে এটা হয়ে গেছে উপবৃত্ত। আর যদি সেম জিনিসটা এখানে মাইনাস থাকো তখন আমরা কি বলতাম অধিবৃত্ত। এরপর দেখো বলা আছে কি যে এই সংখ্যাটার বর্গমূল কত, তুমি এটা একটু এইভাবে চিন্তা করো, তোমাকে যদি বলতাম আচ্ছা 16 বর্গমূল কত, তুমি বলতাম কি ভাই 16কে আমি বর্গমূল করে ফেলছি এটা 4 লিখছি। আচ্ছা তোমাকে উল্টা করে বলতো 4কে বর্গ করলে কত পাওয়া যায়, 4কে যদি বর্গ করতাম 4কে বর্গ করলে 16 পেয়ে গেছি গা, বুঝতে পারছো, আমি 4কে বর্গ করলে 16 পেয়ে গেছে, আবার 16 বর্গমূল 4, তার মানে দেখো তো এখানে আসলে এটার বর্গমূল বের করতে বসে, কেউ না কেউ তো এর বর্গমূল, তাই তো ধরো ক হইতে পারে, খ হইতে পারে, গ হইতে পারে, কেউ না কেউ তো এর বর্গমূল। আমরা একটা কাজ করি তো, আমরা যদি এখানকার এগুলি কিছু বর্গ করে যদি চেক করে দেখতে পারতাম যে আসলে বর্গ করলে আমরা এটা পাইতাছি কিনা, ওই ক্ষেত্রে আসলে আমাদের অ্যান্সারটা বের করা ইজি হয়ে যেত। দেখো এই কাজটা তুমি ক্যালকুলেটরের মাধ্যমে করতে পারবা, তুমি তোমার ক্যালকুলেটরটা নাও, তারপর এখান থেকে চাপ দাও হচ্ছে শিফট ইয়াতে সেটআপ মোডে চলে যাও, মোডে দেখো তো কি আছে, এটা একটা কমপ্লেক্স সংখ্যা, কমপ্লেক্স কততে আছে, কমপ্লেক্স 2 এ আছে, তুমি 2 তে চলে যাও, ঠিক আছে। এরপর দেখো তো আমরা লেখা ফেলি এখানকার যে কোনো একটাকে বর্গ করি, ধরো আমি বললাম কি 3 - i, ধরো আমি গহ নাম্বারটাকে বর্গ করলাম, গহ নাম্বারটা বর্গ দেখো তো কত পাইছি 4 - 6i, দেখছো অ্যান্সার কিন্তু আমাদের গহ নাম্বারটাকে আমি বর্গ করলে পাইছি হচ্ছে 4 - 6i, বুঝতে পারছো বিষয়টা, গহ নাম্বারকে বর্গ করলে পাইছি 4 - 6i। আচ্ছা যদি আমি এখন প্রশ্ন হচ্ছে ভাই যদি আমি এটাকে না করে যদি আমি গ কে করতাম বর্গ, ওই ক্ষেত্রে কি আসতো প্লাস করে দেখো 8 + 6 থেকে আসছে কিছু, দেখো তো আমাদের কিন্তু অ্যান্সার অপশন ছিল হচ্ছে 8 - 6i ছিল, বুঝতে পারছো বিষয়টা, যে আসলে আমরা চাইলে এটাকে বর্গ করে চেক করে ফেলতে পারি একটা বিষয়। আচ্ছা এখন বলা হয়েছে কি যে এর ঘনমূলের সমষ্টি কত, তুমি একটু জেনে রাখো এর ঘনমূলের সমষ্টি, যে কোনো কিছু সংখ্যা হোক না কে, আলফা যদি 3টা ঘনমূল থাকে, 3টা ঘনমূল হচ্ছে একটা হচ্ছে আলফা, একটা হচ্ছে আমাদের আলফা ওমেগা, একটা হচ্ছে আমাদের আলফা ওমেগা স্কয়ার, এইটা হচ্ছে যে কোনো একটা সংখ্যা হোক না কেন তার 3টা ঘনমূল হচ্ছে এইটা আসবো। দেখো তো এখন তুমি যে করতা যে 3টাকে যে সমষ্টি তারা জানতে চাইছে, মূলের সমষ্টি, যে কোনো একটা সংখ্যা যদি ঘন করো তার 3টা অ্যান্সার আসবো, তাই না, যে কোনো ধরো একটা ইকুয়েশন দিলাম, একটা ইকুয়েশন দাও, এখানে দেখো তো ইকুয়েশন 2x স্কয়ার, এর সলিউশন আসবে কয়টা, x এর সর্বোচ্চ ঘাত কত 3 আছে, সুতরাং সলিউশন আসবে কয়টা মানে x এর মূল আসবে কয়টা 3টা, এখানে কত আসবে মূল আসবে 3টা, 3টার মধ্যে দেখো এখন 3টাকে আমি যোগ করো আলফা প্লাস হচ্ছে আলফা ওমেগা প্লাস হচ্ছে গিয়া আলফা ওমেগা স্কয়ার, তাই তো এখানে তুমি যে আলফাটা কমন দেখো তো কত আসছে 1 প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কয়ার, আমরা কি জানতাম একটু আগে আমরা দেখছি 1 প্লাস ওমেগা স্কয়ার কত হয়ে যায় 0 হয়ে যায়, 0 সাথে আলফা গুণ করলে 0 হয়ে যায়, তাহলে সমষ্টি কত আসছে 0।
এরপর বলা আছে কি এ এবং বি কাল্পনিক ঘনমূল হলে, দেখো এ এবং বি যদি কাল্পনিক ঘনমূল হয়ে থাকে, একটা ছিল আমাদের কিন্তু ওমেগা, ধরো আমরা এ কে ওমেগা ধরে নিলাম, তুমি চাইলে এ কে বি কে ওমেগা ধরতে পারো। আচ্ছা বি কে কি ধরবা, বি কে হচ্ছে ওমেগা স্কয়ার তুমি ধরে নিলাম। দেখো এ কে যদি স্কয়ার করো তাহলে বি পাওয়া যেতেছে না, হ্যাঁ এ কে যদি স্কয়ার করো বি পাওয়া যেতেছে, তার মানে এক নাম্বারটা হচ্ছে সঠিক। দুই নাম্বার দেখো তো এ স্কয়ার প্লাস বি স্কয়ার মানে কত, তুমি কি করলা ওমেগা কে স্কয়ার করলা প্লাস হচ্ছে ওমেগা ওমেগা 4টাকেও তুমি কি করলে ওমেগা 2 তো ছিল, এটাকে তুমি আবার স্কয়ার করে ফেলা, সময় এখানে আই স্কয়ার লিখলা। আই স্কয়ার কিন্তু ভাই আমরা একটু আগে জানছি আই স্কয়ার মানে কিন্তু -1। আচ্ছা ওমেগা স্কয়ার আছে, ওমেগা 4 জানি কত আসে, ওমেগা 4 হইছে, ওমেগা স্কয়ার সেটা আমরা এইভাবে দেখা যায় না যে ওমেগা কিউব ইনটু হচ্ছে ওমেগা, ওমেগা কিউব ইনটু ওমেগা -1। আচ্ছা ওমেগা কিউব করলে জানি কত হয়, আমরা একটু আগে দেখে আসছি ওমেগা কিউব করলে কিন্তু 1 হয়ে যায়, তার মানে ওমেগা আসছে +1 হয়েছে ইকুয়াল টু 0, তার মানে অ্যান্সার হচ্ছে আমাদের এক সঠিক দুই সঠিক তিনটা। ওমেগা কিউব সমান আই হয় কিনা দেখো তো, আমরা কি জানতাম যে এবি কে তারা হচ্ছে গুণ করছে, দেখো তো এ কত দেওয়া আছে ওমেগা দেওয়া ছিল, বি কত দেওয়া আছে ওমেগা স্কয়ার দেওয়া আছে, তার মানে কত হয়ে গেছে ওমেগা কিউব হয়ে গেছে, এর মান তো 1, বাট এখানে তারা কি বলছে আই কিউব বলছে, কিন্তু আই কিউবের মান তো -1 তাই না, তার মানে দুটা কি হয় না ঠিক হয় না, অ্যান্সার হচ্ছে ক 1 আর 2। এরপর আসো বলা হয়েছে ঘনমূল কত, দেখো আই টু দি পাওয়ার যদি কখনো 4 হইতো ওটার মান কত হয়ে যায় 1 হয়ে যায়। এখানে তুমি যাই বসাও না কেন আয়ের মান 1 হোক 2 হোক, 2 হলে 4 হয়, 3 1 2 হলে 8 হয়, 3 হলে 12 হয়, 4 হলে 16 হয়, তার মানে এখানে তুমি যাই বসাও না কেন আসলে অ্যান্সার এটার পরিবর্তে আমরা পাইতাছি 1। আচ্ছা দেখো এখানে কত আছে, আমাদের কাছে একটা মাইনাস আই আছে, এখানে যাই বসাও না কেন প্লাস দিয়া প্রথম অংশটুকুর পরিবর্তে লিখতে পারতো হচ্ছে i4n ইন্টু লিখতে পারতো হচ্ছে আই টু দি পাওয়ার 1, তার মানে 4 এর মধ্যে 1 আসছে, আই টু দি পাওয়ার 1 এর পরিবর্তে অনলি একটা আই চলে আসছে, আর পরে তো আমাদের -1 আছে, দেখো কাটাকাটি হয়ে গেছে, আলটিমেট অ্যান্সার চলে আসছে আমাদের কাছে 0, আলটিমেট অ্যান্সার আসছে 0। এখন দেখো পরের কোশ্চেনটা বলা আছে কি যে আলফার মান দেওয়া আছে -1, আলফা এখানে হচ্ছে আলফা দেওয়া আছে, আলফা দেওয়া হচ্ছে -1 প্লাস √3i ডিভাইড হচ্ছে 2 দেওয়া আছে। দেখো তো আলফা বারটা কত হইব, আলফা বারটা হচ্ছে কি আমাদের কাছে হইব আলফা বার -1 মাইনাস √3i ডিভাইডেড বাই 2, -1 মাইনাস √3i ডিভাইডেড বাই 2 হয়েছে। আচ্ছা এখন আমরা কি জানতাম আসলে এটা কি একটা ওমেগা না, আসলে এটা কি একটা ওমেগা স্কোয়ার, সেটা তুমি ধরো না কেন, এখন বলা যায় না আসলে, দেখো তো কি হয়েছে যে আলফার সাথে তুমি যখন ওমেগার সাথে ওমেগা আলফা মানে কি ওমেগা ছিল, তার মানে ওমেগার সাথে ক নাম্বার কোশ্চেন খেয়াল করো, ওমেগার সাথে তুমি যখন ওমেগা স্কোয়ারকে গুণ করো কত হয়ে যায়, ওমেগার সাথে ওমেগা স্কোয়ার গুণ কত হয়ে যায় ওমেগা কিউব হয়ে যায়। আচ্ছা ওমেগা কিউবের মান তো 1, তার মানে ক ঠিক আছে না, কত ঠিক নেই খ দেখো তো, খ কিন্তু ঠিক নেই, গ নাম্বার দেখো তো ওমেগার সাথে যদি তুমি ওমেগা স্কয়ারকে যোগ করো দেখো তো কি হয় -1 হয়, কারণ আমরা কি জানতাম যে 1 প্লাস ওমেগা স্কয়ার কত হয়ে গেছে 0 হয়ে গেছে, তাই তো, তার মানে অ্যান্সার হচ্ছে আমাদের কাছে গ। এরপরে এককের ঘনমূল বলছে, দেখো এককের ঘনমূল কিন্তু তিনটা, একটা 1 একটা ওমেগা একটা হচ্ছে ওমেগা স্কয়ার, তার মানে এক্স কে তুমি হচ্ছে ওমেগা ধরতে পারো, ওয়াই কে ধরতে পারো ওমেগা স্কয়ার। দেখো তো তাহলে কি হয়ে গেছে এক্সটাকে স্কয়ার করলে ওয়াইটা পাইতাছো, হ্যাঁ এক নাম্বার ঠিক আছে। দেখো তো এক্স স্কয়ার ওয়াই স্কয়ার মানে হচ্ছে ওমেগা স্কয়ার প্লাস হচ্ছে ওমেগা, দেখো তো তুমি যদি ওমেগা স্কয়ার অলরেডি তাকে আরেকবার স্কয়ার করলে কত হয়ে গেছে ওমেগা টু দি পাওয়ার 4 হয়ে গেছে, ওমেগা টু 4 মানে কত। আচ্ছা দেখো তুমি যদি ওমেগা কে স্কয়ার করো তাহলে ওমেগা টু দি পাওয়ার 4 হয়ে গেছে, এবং ওমেগা টু দি পাওয়ার 4 মানে কত, ওমেগা টু 4 মানে শুধু ওমেগা, পয়েন্টটা আসছে শুধু ওমেগা, সমান এখান থেকে আই কত হয় যায় আই হচ্ছে আমাদের -1, অর্থাৎ অ্যান্সার হচ্ছে 2, ঠিক আছে। দেখো তো এটা কত আসছে ওমেগা, ওমেগা আসছে, একটা হচ্ছে ওমেগা টু দি পাওয়ার 4 মানে ওমেগা, অর্থাৎ ওমেগা স্কয়ার আসছে, ও প্রথমটা হচ্ছে ওমেগা স্কয়ার, পয়েন্টটা হচ্ছে আমাদের ওমেগা মানে হচ্ছে ওমেগা কিউব চলে আসছে, ওমেগা কিউব মান তো 1, আই টু দি পাওয়ার 4 কত, আই টু দি পাওয়ার 4 এর মান তো 1, তার মানে অ্যান্সার হচ্ছে 1 2 3 তিনটাই সঠিক। এরপর দেখো এখানে বলা আছে কি যে এ স্কয়ার প্লাস বি এক্স প্লাস সি সমীকরণ দ্বিঘাত সমীকরণ আর শর্ত কি, এখানে একটা ভুল দেওয়া আছে, এখানে মেবি এক্স স্কয়ার হইব এ এক্স স্কয়ার, এরকম ছিল এক্স স্কয়ার প্লাস বি এক্স প্লাস সি। আচ্ছা এটা দ্বিঘাত সমীকরণ শর্ত কি, আচ্ছা দেখো তো ভাই যদি এর মানটা 0 হইতো তার মানে কি আসলে এক্স স্কয়ার এক্সিস্টেন্স ছিল কিনা, না তো, যদি এই যে 0 হয়ে গেল তাহলে কি এক্স স্কয়ার থাকতো, তখন কি হয় শুধু বি এক্স প্লাস সি হয়ে গেত, তখন তুমি বলতে ভাই এটা তো একটা একঘাত সমীকরণ হয়ে গেছে, তার মানে এটা দ্বিঘাত সমীকরণ শর্ত হচ্ছে অবশ্যই এর মানটা যাই হোক না কেন কখনো 0 হইতে পারবো না। এরপর দেখো এরপরে পরের কোশ্চেনটা, পরের কোশ্চেনে বলা আছে কি যে 4x² - 5x + c এই সমীকরণ একটা মূল 1। দেখো আমরা তোমাকে একটু একটা তোমাকে এটাকে একটা বেসিক যে দেখা আসি সেটা হচ্ছে কি যদি x² + bx একটা দ্বিঘাত সমীকরণ যদি bx + c যদি 0 হয়ে থাকে, আচ্ছা এখানে দুইটা মূল আছে, একটা মূল হচ্ছে আলফা একটা মূল হচ্ছে বিটা, এগুলো কি এগুলো হচ্ছে তার দুইটা মূল। আচ্ছা এখন দেখা যায় কি মূলটার যোগফল করে লিখতে পারো, মূলটার যোগফল হচ্ছে গিয়া -b বাই হচ্ছে a, মূলটার যোগফল আসছে -b বাই a। আচ্ছা ঠিক আছে, এরপর দেখো মূলটার হচ্ছে গুণফল কত আসে, মূলটার গুণফল হচ্ছে গিয়া c বাই a, মূলটার গুণফল অর্থাৎ আলফা বিটা গুণ করলে পাইতাছ হচ্ছে গিয়া c বাই a। আলফা যদি মূলটার যোগফল হচ্ছে -b বাই a এবং মূলটার গুণফল হচ্ছে গিয়া c বাই a, সি বাই এ। এখন দেখো তো এখানে দেওয়া আছে, ধরলাম তো দুইটা মূল, একটা মূল হচ্ছে আলফা আর একটা মূল হচ্ছে বিটা, দেখো তারা কিন্তু আমাকে 1 দিয়ে দিয়েছে, আমি ধরেন একটা মূল হচ্ছে আলফা একটা মূল হচ্ছে 1, এখন দুইটা মূলের যোগফল কত হইব আলফা প্লাস 1, আচ্ছা জানো কত ছিল -b, দেখো তো এই ইকুয়েশনে মাইনাস কত, মাইনাসটা কত বিটা কত, বিটা হচ্ছে -5 না, বিটা হচ্ছে আমাদের কাছে -5, তাই তো, আর এটা কত এ হচ্ছে 4 আসছে,
এখানে দেখো তো কত আসছে 5/4 আসছে। আচ্ছা 1/2 আসছে -1 আসছে, তাহলে কত আসছে এখান থেকে 1/4। অ্যান্সার হচ্ছে আমাদের কাছে আসছে 1/4, অর্থাৎ অ্যান্সার হচ্ছে কি গ। এরপরে এরপর চলো শিফটে বলা হয়েছে এই সমীকরণে যদি একটা এই সমীকরণে দেওয়া সিক্স স্কোয়ার প্লাস টু এক্স সমীকরণ মূল আলফা বিটা হলে 1/α এবং 1/β কত। আচ্ছা দেখো দুইটা মূল আমরা কি জানতাম যে মূলদের যোগফল কত আসতো আমাদের কাছে আলফা প্লাস বিটা যদি কত আসতো -b/a। বি কত এখানে বি হচ্ছে 2 আর এ কত এ হচ্ছে 3। এটা এটা এর সাথে তুমি কম্পেয়ার করতে পারো ax স্কোয়ার প্লাস bx প্লাস c। দেখো এখন বি কত পাইছো, বি পাইছো হচ্ছে 2, এ কত পাইছে এ পাইছে হচ্ছে 3। আচ্ছা তার কত আলফা বিটা কত আসে, আলফা বিটা c/a, c কত 1 আর এ কত 3। এখন তুমি যে এটা নাও এটা দেওয়া হচ্ছে 1/α প্লাস দেওয়া হচ্ছে 1/β, লেখা যাচ্ছে নিচে তুমি লসাগু করো আলফা বিটা আসছে এখান থেকে আলফা আসছে প্লাস বিটা আসছে। দেখো তো আলফা বিটার মান কি তুমি জানো, হ্যাঁ ভাই আমি তো জানি, মাইনাস হচ্ছে 2/3। আচ্ছা আলফা বিটা গুণফলের মান কত আসছে 1/3, দেখো তো আলটিমেটলি কত আসছে -2/3 আসছে ইন্টু 3/1 আসছে, যদি কাটাকাটি করে দেখো তো কত আসছে -2 আসছে। অ্যান্সার হচ্ছে আমাদের কাছে -2। এরপরে কোশ্চেন বলা হয়েছে কি যে এই কে এর মানটা কত হলে এটা আসলে মূলদয় জটিল হবে। তোমাকে আগে এটা একটা জিনিস দেখার একটা বেসিক জিনিস, সেটা হচ্ছে যদি একটা ইকুয়েশন দেওয়া থাকে যে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, তোমরা একটু এটা দেখছো সমান 0, এটা থেকে বলা হয় যদি এখান থেকে তুমি বি স্কোয়ারটা আলাদা করো, দেখো তো বি স্কোয়ার -4ac, বি স্কোয়ার -4ac, এটার নাম হচ্ছে নিশ্চয়ক অথবা পৃথক। তুমি এটা 90 থাকতে পড়ছো নিশ্চয়ক অথবা পৃথক, ঠিক আছে, এটার নাম হচ্ছে নিশ্চয়ক অথবা পৃথক। দেখো এইটার উপর পৃথক, এইটার উপর নির্ভর করবে আসলে মূলটা কিরকম হইব। বলা হয়েছে কি যে যদি এরকম হয়ে থাকে বি স্কোয়ার -4ac, যদি এটার মান <0 নিচে হয়ে থাকে এটা হবে আমাদের কাছে জটিল, ঠিক আছে। আরে কি হইতে পারতো বি স্কোয়ার -4ac এর মান হচ্ছে >0 হইতে পারতো এবং কি হইতে পারতো পূর্ণবর্গ হইতে পারতো। পূর্ণবর্গ, পূর্ণবর্গ কারা 25 হচ্ছে পূর্ণবর্গ, কারণ তুমি তাকে রুট করলে কত পাইতেছো 5 পাইতেছো। পূর্ণবর্গ কারা 36 হচ্ছে পূর্ণবর্গ, কারণ তুমি তাকে রুট করলে 6 পাইতেছো। পূর্ণবর্গ কারা 49 হচ্ছে পূর্ণবর্গ, কারণ তুমি তাকে রুট করলে 7 পাইতেছো। বাট তোমাকে বলতে হবে 26 কি পূর্ণবর্গ না, কারণ তো রুট করলে তুমি একটা পূর্ণ সংখ্যা পাইতেছো না। পূর্ণবর্গ এই ক্ষেত্রে এটা হবে আমাদের, এই ক্ষেত্রে মূলগুলি কিরকম, মূলগুলি হচ্ছে আমাদের বাস্তব অসমান ও হচ্ছে গিয়া বাস্তব অসমান এবং হচ্ছে গিয়া আমাদের কাছে একটা মূলদ, ঠিক আছে, মূলগুলো হচ্ছে মূলদ হবে। আর যদি এরকম আসে যে বি স্কোয়ার -4ac এর মান তুমি 0 থেকে বড় তা ঠিক আছে, বাট এটা পাইছে হচ্ছে গিয়া পূর্ণবর্গ না, এটা কি না মূলগুলো হচ্ছে পূর্ণবর্গ না, অর্থাৎ পূর্ণবর্গ না। এই ক্ষেত্রে মূলগুলো হচ্ছে আমাদের কাছে সেম হইব, যে বাস্তব হইব, অসমান হইব ও হচ্ছে গিয়া অমূলদ হইব, বাস্তব অসমান ও অমূলদ। দেখো তো এখানে বলে জটিল কিনা, তাই আমরা নিশ্চয় একটা বের করো, নিশ্চয় কত জানি বি স্কোয়ার -4ac, এটার মান কত হইতে 4ac এর মানটা অবশ্যই <0 থেকে ছোট হইতে। দেখো তো এখানে বি কত, বি কিন্তু -2 আছে, তাকে তুমি স্কোয়ার করে ফেলো -4, এর মান কত 4, সি এর মান কত, সি এর মান কিন্তু কে <0 হইছে, এখানে আসে 4 আসছে -16, কে <0 আসছে, 4 দিয়ে ভাগ দিয়ে 1 -16, 1 মাইনাস হচ্ছে 4 কে আসছে, 1 - 4 কে যদি আমি 4 দিয়ে ভাগ দিয়ে দাও লেস দেন লেস দেন অনলি -0 আসছে, যেটা এইভাবে লেখা যায়। আচ্ছা 1 - 4 কে এখানে লেস হচ্ছে 0 আসছে, তার মানে কে এর মানটা কত আসছে, কে এর মানটা আসছে হচ্ছে গেটার 1/4, অ্যান্সার আসছে হচ্ছে কে এর মানটা বড় 1/4 থেকে। এখন চলো পরের প্রশ্ন, কোশ্চেন কি বলা আছে, পি এর মান কত হলে এক্স স্কয়ার প্লাস -px p + 3 এই সমীকরণের মূলধন বাস্তব অসমান হবে। আচ্ছা এটা বাস্তব অসমানের শর্ত হচ্ছে এটা নিশ্চয় যেটা আছে, অর্থাৎ বি স্কয়ার -4ac এইটার মানটা কিন্তু আমাদের হইতে হবে 0 থেকে বড় হইতে হবে। তো দেখো তো বি কত দেওয়া আছে, বি কিন্তু -p দেওয়া আছে, বি স্কয়ার -4a, সি এর মান দেওয়া আছে p + 3 দেওয়া আছে, এটা হচ্ছে আমাদের গেটার 0 হয়, 0 থেকে বড় হইতে হবে, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের 0 থেকে বড় হইতে হবে। লেখা যাচ্ছে পি স্কয়ার -4, এখানে আসে হচ্ছে p + 3 আসছে, গেটার 0, তুমি যেটা গুণ করে ফেলো পি স্কয়ার -4p -12 গেটার 0 আসছে, এটা লেখা যায় p - 6 আসে, আর এখানে কত আসে, এখানে আসে হচ্ছে আমাদের p + 2 আসছে, এখানে লেখা যায় গেটার 0। একটা মাথায় রেখো, দেখো তো p এর মান একবার কত আসছে, একবার 6 আসছে, একবার -2 আসছে, তুমি এটা এইভাবে মনে রাখবা। যদি তোমার কাছে এরকম কোনো ইকুয়েশন দেওয়া যায়, দেখো দুইটার মান 0 থেকে বড় হচ্ছে, দুইটার মানে 0 থেকে বড়, অথবা যদি থাকতো দুইটার মানে 0 থেকে ছোট অথবা 0 সমান, ঠিক আছে, যাই হোক না কেন তখন তুমি এটা বলবা যে ছোট থেকে ছোট, এটা শর্ত হচ্ছে এইভাবে মনে রাখবা যে ছোট থেকে ছোট, জাস্ট এটা মনে রাখার জন্য তোমার এমসিকিউ তো ছোট থেকে ছোট লিখবা, আর হচ্ছে গিয়া বড় থেকে বড়, ছোট থেকে ছোট এবং বড় থেকে বড়। দেখো তো বড় থেকে বড়, পি এর সর্বোচ্চ মান কত 6, তার মানে পি এর মানটা 6 থেকে বড় হইতে হবে, বড় থেকে বড়, বড় থেকে বড় করলাম, সর্বনিম্ন মান কত 2, তার মানে ছোট থেকে ছোট, অর্থাৎ পি এর মানটা -2 থেকে ছোট হইছে। দেখো তো অ্যান্সার কত আসছে গহ। এরপরে বলা হয়েছে কি যে এই একটা সমীকরণ দেওয়া আছে, এই সমীকরণের মূল দেওয়া হতে দুই মূল কম বিশিষ্ট একটা সমীকরণ বের করো। তোমরা সিম্পলি এখানে কি করবা, এক্স যদি হয়ে থাকে তার মূল, তার দুই মূল কম বিশিষ্ট হচ্ছে গিয়া এক্স ইকুয়ালস টু -2 লিখতে, অথবা লেখা হয় এক্স প্লাস 2, তুমি শুধু এটাও তো একটা মূল তাই না, তুমি শুধু এক্স -2 এখানে এক্স এর জায়গায় বসায় দাও। দেখো তো এক্স -2 এক্স এর জায়গায় বসালে কি আসছে, এক্স প্লাস 2 হয়ে গেছে, এক্স প্লাস 2 হোল স্কয়ার -5 আসছে, আর এখানে আসছে হচ্ছে এক্স প্লাস 2 আসছে -1 = 0 আসছে। এখন লেখা যাচ্ছে এক্স a স্কয়ার প্লাস 2ab প্লাস হচ্ছে b স্কয়ার -5x -10 -1 = 0 আসছে, এখানে আসছে হচ্ছে এক্স স্কোয়ার
এখান থেকে মাইনাস এক্স আসতেছে, আর এইখান থেকে আসছে হচ্ছে আমাদের কাছে এক্স স্কোয়ার আসছে, এখান থেকে মাইনাস এক্স আসছে, আর এখান থেকে আসছে হচ্ছে আমাদের কাছে একটা মাইনাস, এখান থেকে হচ্ছে -10, একটা আসছে -7 আসছে, ইকুয়াল টু 0 হয়ে গেছে। আচ্ছা, এখন দেখো তো এখানে ইকুয়াল 0 হয়ে গেছে, এখানে কোনো এটা আছে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস সেভেন, এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস সেভেন, হ্যাঁ গহ নাম্বারটা, আনসার হচ্ছে গহ নাম্বারটা। এরপর চলো, বলা আছে কি যে একটা দুইটা মূল দেওয়া আছে, কোশ্চেনটা ভুল দেওয়া আছে, এটাই ভেবো যে বলা আছে একটা মূল কত 1 - 2√i, একটা হচ্ছে মূল হচ্ছে এইটা। দেখো জটিল মূল হয় না অনুবন্ধী আকারে আসে, তার মানে এটা কত হইব 1 + 1 + 2√i। তোমাকে একটু বলে রাখি জটিল মূল অনুবন্ধী আকারে আসে। আচ্ছা অনুবন্ধী, অমূলত এবং জটিল, অমূলত এবং জটিল এই দুইটা মূল হচ্ছে অনুবন্ধী আকারে আসে। ধরো একটা সমীকরণে দুইটা মূল তাই না, একটা হচ্ছে আলফা একটা হচ্ছে বিটা। ধরো একটা মূল যদি হইতো 1 - i হইতো, তাহলে বিটা কত হইব, বিটা হচ্ছে গিয়া 1 + i। জাস্ট তুমি আয়ের চিহ্নটা পরিবর্তন করো, এটা কি জটিল। আর অমূলত হলে ধরো একটা বললাম 2 - √3, এটা কত হইবে, এটা হচ্ছে আমাদের 2 + √3, ঠিক আছে। আচ্ছা দেখো তো এটা একটা জটিল মূল, এটা অনুবন্ধী আকারে আসছে। আচ্ছা এখন দেখো তোমায় যদি বলতাম যে আচ্ছা ভাইয়া x² - 3x, ধরো x² - x + 6 এই ইকুয়াল 0, এই সমীকরণ তুমি দুটো মূল তুমি বের করতে পারবে, একটা বের করবে x1 একটা বের করবে x2। এখন আমার প্রশ্ন হচ্ছে তোমাকে যদি আমি এই দুটো মূল দিয়ে দিতাম তাহলে কি তুমি একটা সমীকরণ বের করতে পারতা? হ্যাঁ একটা সমীকরণ বের করতে পারতা। সমীকরণটা কিরকম হইতো, x² মাইনাস মূল দ্বয়ের যোগফল, মাইনাস হচ্ছে মূল দ্বয়ের যোগফল ইনটু x প্লাস হচ্ছে কি মূল দ্বয়ের গুণফল। অর্থাৎ তোমাকে দুইটা মূল দেওয়া যায় এবং যদি বলা হয় দুইটা মূল দিয়ে একটা সমীকরণ বের করো, তখন তুমি সিম্পল বের করবে কি যে x² মাইনাস হচ্ছে মূল দ্বয়ের যোগফল ইনটু x প্লাস হচ্ছে মূল দ্বয়ের গুণফল। দেখো তো আমার একটা মূল কত দেওয়া আছে, একটা মূল দেওয়া আছে 1 - আলফা, আরেকটা মূল কত দেওয়া আছে 1 - 2i দেওয়া আছে, 2√i দেওয়া আছে, একটা হচ্ছে আরেকটা কথা হইব যেহেতু এটা অনুবন্ধী, তার মানে আরেকটা হচ্ছে 1 + 2√i। তাহলে দেখো তো দুইটাকে আমি এখন যোগ করি, দুইটাকে কেন যোগ করবো, কারণ আমার সমীকরণ বানানোর জন্য দরকার এটা। যদি এটা যোগ করো যে 1 - √2i, √2i রুট চলে গেছে, কত আসে যোগফল আসে 2 আসছে। আর যদি গুণ করে ফেলো যে 1 - √2i, তার সাথে হচ্ছে গুণ করে ফেললা যে 1 + √2i, 1 - √2i সাথে গুণ করলা 1 + √2i, ঠিক আছে। এখন দেখো গুণ করলে কত আসে 1² মাইনাস আসছে এখান থেকে √2, মাইনাস আসছে এখানে √2 না অনলি 2, এখানে ভুল হয়েছে, এখানে √2 হইব না, √2 হইব না অনলি 2 হইব। আচ্ছা 2√i হইব, এখানে আমাদের কত হইবে, এখানে আসবে হচ্ছে আমাদের এখানে 2, এখানে √2 হবে না, এখানে হচ্ছে আমাদের 2 হবে, 2√i হইব। এরপর দেখো তো এটা কত আসে, এখানে আসে হচ্ছে গিয়া 2√i হইছে, 2√i, 2√i, 2√i। আচ্ছা এটাকে স্কয়ার করার ফলে কত আসে 1 + 4 হয়ে গেছে, মানে আসছে 5। অর্থাৎ ইকুয়েশনটা কিরকম হইব, x² তার যোগফল পাইছে হচ্ছে গিয়া 5, তার যোগফল পাইছে হচ্ছে 2x, আর গুণফল পাইছে হচ্ছে গিয়া 5, ঠিক আছে। তার মানে আসলে x² - x², আচ্ছা অ্যান্সার হচ্ছে আমাদের x² - 2x + 5, অ্যান্সার হচ্ছে আমাদের কাছে খ আসছে x² - 2x প্লাস হচ্ছে 5। এরপরে কোশ্চেনটা দেখো, বলা হয়েছে কি যে একটা সমীকরণ দেওয়া আছে, এই সমীকরণ তুমি একটা এর সাথে কম্পেয়ার করো যে ax² + bx + c, ঠিক আছে। আমরা আগে এর সাথে কম্পেয়ার করলাম, সর্বনিম্ন মান কত, দেখো সর্বনিম্ন মানটা আগে চেক করতে হবে, এর মানটা কত দেওয়া আছে। দেখো তো এর মানটা 4 দেওয়া আছে, 4 কি আমাদের 0 থেকে বড়? হ্যাঁ ভাইয়া 4 হচ্ছে আমাদের 0 থেকে বড়, 4 কিন্তু এখানে 0 থেকে বড়, তাহলে এই ক্ষেত্রে আমাদের সর্বনিম্ন মানটা কত হইব, সর্বনিম্ন মান হবে হচ্ছে গিয়া c - b², ভাগ হচ্ছে গিয়া 4a, c - b², এটা হচ্ছে আমাদের সর্বনিম্ন মানটা। দেখো তো c এর মান কত, তুমি বলবা ভাই c এর মান তো 1, আচ্ছা b এর মান কত, b এর মান হচ্ছে আমাদের -2 তারপর একটা স্কয়ার আর 4 লিখলাম, আর এর মান কত, এর মান তো 4, অর্থাৎ এখানে চলে আসে হচ্ছে 1 - 2/16 আসছে। এখন তুমি এটা নরমালি করো তো, এখানে কত আসে, এখানে 14/16 চলে আসে, যদি এখানে 2 যাবে 7/8 হয়ে যায়, অ্যান্সার হচ্ছে আমাদের 7/8, আছে অ্যান্সার 7। আচ্ছা 16/2 চলে আসছে, অ্যান্সার হচ্ছে আমাদের কাছে 1 - 16, আচ্ছা এটা তো 4, উপরেটা 2 উপরেটা হচ্ছে 4, একটু ক্যালকুলেশন মিস্টেক হয়ে গেছে, উপরেটা হচ্ছে 4 এখানে 16 চলে আসছে। আচ্ছা উপরে 2 স্কয়ার কত 4 হয়ে গেছে আমাদের কাছে, এখানে আসে হচ্ছে 16 - 4 ডিভাইড বাই হচ্ছে 16, এখানে আসে হচ্ছে 12/16, ঠিক আছে 12/16। এখন তুমি যদি কাটাকাটি করে চলে আসতে হচ্ছে আমাদের কাছে 3/4, তুমি এটা 4 দিয়ে ভাগ দিয়ে দাও, 3 4 12, 4 4 16, অ্যান্সার হচ্ছে 3/4, অ্যান্সার হচ্ছে কি 3/4। এরপরে দেখো তো কি বলা হয়েছে যে একটা সমীকরণ f of x, অর্থাৎ আগেরটাই বলা আছে, এটার সাথে এটা মিল আছে, তাহলে একসাথে রাখি আর কি। f of x দাও x² - 2x + 1, তার মানে f of x ছিল হচ্ছে গিয়া x², f of x ছিল হচ্ছে আমাদের কাছে x², 4x², সরি 4, f of x হচ্ছে কি আমাদের কাছে 4x² মাইনাস 2x + 1। আচ্ছা এটা এখন কি করতে আমাদের বলছে f of x = আমাদেরকে 0 ধরতে বলছে, ঠিক আছে ধরলাম 4x² - 2x
+1 সমান 0। এখন বলা হয়েছে এটার মূল আলফা বিটা হইলে এই আলফা বিটা মূল বিশিষ্ট সমীকরণ বের করো। দেখো এটা কি ঠিক তার বিপরীত না, ঠিক তার ব্যস্ত না, উল্টা। এটা কি ঠিক তার ব্যস্ত না। এখন তুমি কি করবা, এখানে যে মূলগুলো আছে মূলগুলো তুমি সিম্পল উল্টায় দাও। যে সমীকরণের মূলগুলো উল্টায় দেখো তো কত হয়, x² তার উল্টাইলে মূল কত হয় 4 আছে, উল্টাইলে কত হয় 1/4। আচ্ছা -2 তার মূলগুলো উল্টাইলে কত হয়, মূলগুলো উল্টাইলে কত হয় দেখো তো 2 আছে, তার মানে এখানে নিচে 2 চলে আসছে, এখানে 1 আসে, তার নিচে কি করছে একটা 1 হয়ে গেছে। এখন তুমি সবাইকে 4 দ্বারা গুণ দিয়ে দেখো তো কত হইছে 4। এখন যদি গুণ দিয়ে দেখো তো কত আসছে x² মাইনাস 2x আসছে প্লাস 4 আসছে ইকুয়াল টু 0 আসছে। মানে সিম্পলি তোমাকে যদি একটা মূল দেওয়া থাকে, একটা যদি মূল দেওয়া থাকে x, যদি একটা মূল দেওয়া থাকে, একটা দেওয়া আছে ধরো আলফা কমা বিটা দেওয়া আছে। এখন তোমাকে বের করতে বলছে আলফা 1/α এবং বের করতে বলছে 1/β। এই মূল বিশিষ্ট একটা সমীকরণ বের করো। দেখো একটা কাজ কিন্তু করা যায়, তো x² আমরা মাইনাস করতে পারতাম 1/α প্লাস হচ্ছে 1/β, এটা আমরা করতে পারতাম, ইনটু হচ্ছে x মাইনাস প্লাস আমরা করতে পারতাম 1/α 1/β। হ্যাঁ, এইভাবে তুমি করে চাইলে অ্যান্সারটা বের করতে পারো। বাট যেহেতু এটা আমাকে একটা বিপরীত মূল দেওয়ার কথা বলছে, সুতরাং আমি যদি এইখানকার যে সহগগুলো আছে যদি আমি প্রত্যেকটা সহগকে অর্থাৎ যদি উল্টায় দিই, ওই ক্ষেত্রে কিন্তু আমি অ্যান্সারটা খুব সহজেই বের করতে পারতাছি। অর্থাৎ অ্যান্সার হচ্ছে x² - 2x + 4, x² - 2x + 4 অ্যান্সার হচ্ছে আমাদের কাছে গহ। এরপর চল নেক্সট আমরা শিফট করে ফেলি। নেক্সটে বলা হয়েছে কি যে এত মূল বিশিষ্ট একটা সমীকরণ বের করতে বলছে। দেখো উপরে একটা মূল দেওয়া আছে, উপরে একটা মূল দেওয়া আছে, ওই মূল দিয়ে আমাকে বলা হয়েছে যে এই মূল বিশিষ্ট একটা সমীকরণ বের কর। দেখো তো উপরে মূলটা কত দেওয়া আছে, উপরে একটা সমীকরণ দেওয়া আছে x² + x দেওয়া আছে +1 = 0, x² + x + 1 = 0। আচ্ছা এইখানকার দেখো তো এখানে হচ্ছে যদি একটা মূল বের করতে দেখতে এখানে দুইটা মূল আছে, তুমি এটা ক্যালকুলেট করো দেখবা দুইটা মূল আসবে। একটা হচ্ছে ওমেগা আসবে, ওমেগার মান হচ্ছে দেখবা -1 প্লাস √/-3/2 আসছে, আরেকটা হচ্ছে ওমেগা স্কোয়ার হয়েছে, এটা হচ্ছে -1 মাইনাস √/-3/2 আসছে। মানে আসলে এখানে তারা আলফা বিটা দেয় নাই, আসলে এখানে তারা বুঝেই যাচ্ছে আলফাটা হচ্ছে একটা ওমেগা আসছে আর বিটাটা হচ্ছে আসলে একটা ওমেগা স্কোয়ার আসছে। তাহলে দেখো তো এখন দেখো তো আমি কি বলছি, আসলে আলফাটা একটা ওমেগা দিছে আর বিটাটা আমার কি দিছে, বিটা আসলে দিছে হচ্ছে একটা ওমেগা স্কোয়ার। এখন তোমায় যদি বলতাম তাহলে 1/α কত হয়, 1/α মানে হচ্ছে হয়ে গেছে আমাদের কাছে 1/ω। আমরা কি জানতাম মনে আছে যে ওমেগা কিউব সমান যদি লিখতাম আমরা মনে মনে 1, তার মানে ওমেগা যদি লিখতাম ওমেগা ইনটু ওমেগা স্কোয়ার সমান লিখতে পারতাম হচ্ছে 1, তার মানে ওমেগা সমান কত আসতো, ওমেগা স্কোয়ারটা 1/ω আসছে। আবার যদি বলতাম শুধু ওমেগা কত আসতো 1/ω স্কোয়ার আসছে। দেখো তো এই দুইটা একটু মাথায় রাখো যে শুধু ওমেগা কত হয় আর হচ্ছে ওমেগা স্কোয়ারটা কত হইতাছে। দেখো ওইখানে আমাদের কি দেওয়া আছে, আলফা দেওয়া আছে, ওইখানে আমার সলিউশন 1/α দেওয়া আছে। আমি এখানে লিখি 1/α স্কোয়ার, কি লেখা যেত যে 1/ω স্কোয়ার, 1/ω স্কোয়ারের মান কিন্তু অনলি ওমেগা। আচ্ছা তারপর কি আছে 1/β স্কোয়ার, মানে কি দেওয়া আছে 1 হচ্ছে ওমেগা স্কোয়ার তো অলরেডি আমাদের কাছে ছিল, তাকে আবার স্কোয়ার করতে বলছে, মানে হচ্ছে 1/ω চলে আসছে। আবার 1/ω মান কিন্তু ওমেগা স্কোয়ার, তাই তো। তার মানে আসলে একটা হচ্ছে আমাদের ওমেগা এবং একটা হচ্ছে ওমেগা স্কোয়ার। এখন দেখো তো একটা হচ্ছে দেওয়া আছে ওমেগা আর একটা দেওয়া আছে ওমেগা স্কোয়ার। দেখো তো এই দুইটা মূল কি আমাদের আগের মতোই হয়ে গেছে। আচ্ছা ওমেগার মাঝে আমি কি ধরছিলাম, দেখো তো এখানে ওমেগাকে আমরা আলফা হিসেবে ধরছিলাম, ওমেগাকে আলফা হিসেবে ধরছিলাম, আর ওমেগা স্কোয়ারটা দেখো তো কি হয়ে গেছে, বিটা হয়ে গেছে, বিটা হয়ে গেছে। অর্থাৎ এখানে আলফা বিটা বলা যেই কথা, এখানে 1/α স্কোয়ার 1/β স্কোয়ার সেম জিনিস ছিল। যদি এইখানকার মূল যদি এইখানকার মূলও সেম হয়ে থাকে তার মানে ইকুয়েশনটাও সেম। অর্থাৎ যে ইকুয়েশনটা দেওয়া আছে আমাদের অ্যান্সার হচ্ছে সেই ইকুয়েশনটা। তোমাকে যেটা ভালো করে বুঝাই বলি, দেখো একটা ইকুয়েশন দুইটা মূল দেওয়া আছে আলফা বিটা। আচ্ছা এখন বলছে 1/α স্কোয়ার 1/β স্কোয়ার কত হইব। আচ্ছা এই মূল বিশিষ্ট আমাকে সমীকরণ বের করতে বলছে। এখন দেখো তো এই 1/α স্কোয়ার আর 1/β স্কোয়ার যে মূলটা আছে এই মূলটা কি আলফা বিটার মতোই, তার মানে যদি মূল সেম হয়ে থাকে সমীকরণও সেম হয়ে যাবো। ঠিক আছে। আচ্ছা এরপর দেখো তো 32 নম্বর, এরপর দেখো তো কি বলা হয়েছে, বলা হয়েছে কি যে একটা ওই কোশ্চেন থেকে যে আলফা কিউবের মান কত, আলফা কিউবের মান বের করার কথা বলছে। দেখো তো আমরা কি জানতাম যে যদি আলফা আমরা জানতাম হচ্ছে আলফার মানটা চলে আসছে আমাদের কাছে একটা ওমেগা আর বিটার মানে চলে আসছে হচ্ছে গিয়া ওমেগা স্কয়ার। তোমাকে একটু বুঝাই একটু, সামেশন অফ আলফা মানে হচ্ছে গিয়া আলফা কিউব মানে হচ্ছে যা আছে আলফা কিউব প্লাস বিটা কিউব, আলফা কিউব প্লাস বিটা কিউব, মানে আলফা কিউব প্লাস বিটা কিউবকে গুণ করে আমরা যেটা পেলাম সবগুলো আমরা যোগ করে যেটা পেলাম এটা হচ্ছে সামেশন অফ আলফা। দেখো তো এখন আলফা কিউব জানে আমাদের কত আসে, আলফা কিউব হচ্ছে আমাদের কাছে ওমেগা কিউব চলে আসছে, এটা কত আসছে ওমেগা স্কয়ার ছিল তার উপর একটা এক্সট্রা করে কিউব চলে আসছে, ওমেগা কিউব করলে কত হয় 1 হয়ে যায়, ওমেগা স্কয়ার কত হয় দেখো এখানে ওমেগা টু টু আসলে এখানে 6 হয়ে গেছে, 6 তুমি এভাবে লিখতে পারো যে 3 × 3 লিখতে পারো, তার মানে এখান থেকে একটা 1 আসছে এখান থেকে একটা 1 আসছে গুণ করলে 1 হয়ে যায়, আর এখান থেকে একটা আলটিমেটলি 1 আছে, অ্যান্সার আসছে আমাদের কাছে 2। এরপর দেখো বলা হয়েছে যে এই সমীকরণের সর্বনিম্ন মান কত, আমরা কিন্তু একটু আগে দেখছি এখানে দেখো তো এর মানটা কত আছে, এর মানটা হচ্ছে 2 দেওয়া আছে যেটা হচ্ছে গ্রেটার দ্যান 0, সুতরাং সমীকরণের সর্বনিম্ন মান কত, সর্বনিম্ন মানটা হচ্ছে গিয়া সর্বনিম্ন মান এটা হচ্ছে c মাইনাস বি স্কোয়ার ডিভাইড বাই 4a, c মাইনাস বি স্কোয়ার ডিভাইড বাই হচ্ছে 4a। দেখো তো c এর মান দেওয়া আছে কত, c এর মান দেওয়া আছে 2 মাইনাস বি স্কোয়ার কত দেওয়া আছে 2 স্কোয়ার ভাগ হচ্ছে 4, বি স্কোয়ার হচ্ছে আমাদের 1, বি স্কোয়ার কিন্তু আমাদের সূত্র হচ্ছে -1, বি স্কোয়ার -1 তার পাশে একটা স্কোয়ার ডিভাইড বসে 4 × 2 আসছে, এখানে 2 আসছে মাইনাস হচ্ছে 1/8 আসছে, যেটা করতে এখানে আসে হচ্ছে 16 -1 ভাগ হচ্ছে 8 আসছে, মানে হচ্ছে 15 হচ্ছে 8 আসছে, অ্যান্সার হচ্ছে আমাদের কাছে 15/8। ঠিক আছে, অ্যান্সার হচ্ছে আমাদের কাছে 15/8 আছে। এখন দেখো তো পরের কোশ্চেনটা, এই সমীকরণ মূল্য আলফা বিটা এর হচ্ছে কি আমাকে
এই সমীকরণ দেওয়া আছে। দেখো তো এখানে দেওয়া আছে কত 3 একটা এক্স কিউব দেওয়া আছে -1 = 0 এই সমীকরণ। তার মানে এখানে দেওয়া যায় হচ্ছে 3x কিউব = 1 আসছে, অর্থাৎ x কিউব সমান কত চলে আসছে, x কিউব সমান আসছে 1/3 আসছে। এখন আমি কিন্তু x কিউবের মানটা বের করতে পারছি, অর্থাৎ এই সমীকরণটা, অর্থাৎ এখানে আমাকে বের করতে বলছে যে তিনটা মূলই কিন্তু 1/3 1/3 এবং 1/3। দেখো তো তিনটা মূলই কিন্তু আমাদের হচ্ছে 1/3, অর্থাৎ আলফা কিউব বের করতে বলছে, প্লাস হচ্ছে বিটা কিউব বের করতে বলছে, প্লাস হচ্ছে গামা কিউব বের করতে বলছে। তার মানে একটা বলছে আমাদের কাছে 1/3 প্লাস হচ্ছে তিনটাই কিন্তু মূল আমাদের 1/3, আলফা বিটা গামা তিনটাই মূল হচ্ছে 1/3 সমান এখানে চলে আসছে 1/3 প্লাস একটা আসছে হচ্ছে 1/3 প্লাস একটা আসছে হচ্ছে 1/3। তিনটা 1/3 কে যদি আমরা যোগ করে ফেলি দেখবে অ্যান্সার শুধু আমাদের 1 চলে আসছে। এরপরে বলা হয়েছে মূলদ্বয়ের চিত্র কিরকম, এটা কিন্তু আমরা একটু আগে দেখছিলাম, যদি বি স্কোয়ার -4ac এর মান কিরকম হইব তার উপর আমরা ব্যাখ্যা করতে পারবো মূলদ্বয়ের প্রকৃতি কিরকম হইব। দেখো তো বি স্কোয়ার কত দেওয়া আছে, -3 স্কোয়ার দেওয়া আছে, -4 1 4। আচ্ছা এখানে 9 আসছে, -16 আসছে, 9 আসছে, -16 আসছে। এটা দেখো তো কত আসছে, মাইনাস এখান থেকে 7 চলে আসছে। এটা কি 0 থেকে ছোট নাকি 0 থেকে বড়? এটা হচ্ছে আমাদের 0 থেকে ছোট, তার মানে এটা কি হবে আমাদের কাছে অবাস্তব হইবে। এটা হচ্ছে আমাদের অবার কোশ্চেনটা বলা হয়েছে x+1 তারপরে পাওয়ার দেওয়া আছে 30 এর বিস্তৃতিতে r তম পদ এবং হচ্ছে পদের সহগ এবং r+6 তম পদের সহগ সমান হলে r এর মান কত। দেখো একটা জিনিস এখানে একটু মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে গিয়া তোমাকে যেই পদটা বের করতে বলবো, তোমাকে বললাম কি আমি একটা হচ্ছে 2 তম পদ বের, তুমি কি আগের পদটা লিখবো, অর্থাৎ তোমাকে যদি বলি r তম পদ বের করতে, তুমি বের করবো হচ্ছে আসলে r মাইনাস, তুমি এটা যদি তোমাকে বলি r তম পদ বের করতে, আসলে বের করবো হচ্ছে r-1 তম পদ বের করার কথা। ঠিক আছে, এখানে কত বের করবে, r-1 তম পদ। আর তুমি এটা থাকে একটু ধারণা রাখো বিস্তৃতি করার আগে, যদি তোমাকে এরকম দেওয়া থাকতো যে n দেওয়া আছে c, ধর এখান থেকে আমাদের x দেওয়া আছে, সমান বললাম কি n দেওয়া আছে c, এখান থেকে হচ্ছে y দেওয়া আছে। এখন হয় কি যে n এর মানটা হচ্ছে আমাদের x প্লাস y হয়ে যায়। এখানে একটু মাথায় রাখতে হবে যে x কখনোই y এর সমান হইব না। ঠিক আছে, x কখনোই y এর সমান হইব না। দেখো তো এখানে কি বলা আছে, এখানে বলছে প্রথম পদ r তম পদ, অর্থাৎ এখানে আসছে টোটাল পদ কত, টোটাল পদ যে n c, তার মানে একটা আগের পদ কত r-1 সমান পরে দেখো তো টোটাল পদ হচ্ছে n c, তারপরে এখানে কত আছে r প্লাস, এখানে দেওয়া আছে কিন্তু আমাদের r+6 দেওয়া আছে, তাই তো এখানে হচ্ছে আমাদের কাছে r+6 আছে। আচ্ছা একটা আগের পদ কত হইব, 5 হইব, তাই তো, তার মানে r+5 হয়ে গেছে। আমরা কি জানতাম, আমরা জানতাম হচ্ছে n উপরে পাওয়ার আসছে, নিচে যেটা আছে এই দুটো হচ্ছে যোগফলের সমান, সেটা হচ্ছে কি r-1, এখান থেকে প্লাস হইব r+5 আসছে। এর মান কত, এর মান তো 30, এখানে কত পাইছো 2r পাইছো, -4 পাইছো। দেখো তো এখানে কত হয়, 2r - 4 এখানে 26 হয়ে যায়, সমান হচ্ছে কি এখানে হচ্ছে কি এখানে হচ্ছে প্লাস প্লাস এখানে হচ্ছে 26 হয়ে গেছে, সমান হচ্ছে 2n আসছে। এর মান চলে আসছে আমাদের কাছে, আর এর মান চলে আসছে আমাদের কাছে 13, আর এর মান হচ্ছে আমাদের কাছে 13, অ্যান্সার খ। এরপরে 5 নাম্বারটা, 5 নাম্বার বলা হয়েছে কি যে বিস্তৃতিতে চতুর্থ পদ এবং পঞ্চম পদের সমান হলে x এর মান বের করো। দেখো তো আমরা বের করি 4 নাম্বার পদটা, অর্থাৎ আমরা যদি এখানে 4 নাম্বার পদটা বের করতাম, টোটাল পদ আছে n, টোটাল পদ আমরা কি লিখতাম, টোটাল পদ যেই পদটা দেওয়া তার থেকে হচ্ছে 1 কম হইতো, তার মানে লেখো তো এখানে যদি লিখি আমি 4 নাম্বার পদটা আসছে হচ্ছে কি টোটাল পদ হচ্ছে আমাদের 8, তার থেকে কম মানে 3 নাম্বার পদ, এখন 3 নাম্বার পদ আসছে। আচ্ছা এরপর দেখো তো আমরা কি করতাম, এরপর হচ্ছে গিয়া আমাদের কাছে এটা সমান আসছে আমাদের কাছে x কিউব, আর এরপরে যদি লিখতাম হচ্ছে 5 নাম্বার পদ অর্থাৎ t5 নাম্বার পদ, টোটাল পদ হচ্ছে আমাদের 8, একটা পদ কম হলে 4, একটা পদ আমাদের কম হয়েছে 4 আসছে, x আসছে, একটা পদ কম হওয়ার কারণে 4 আসছে, x⁴ হয়েছে, তাই তো। এখন দেখো তো যদি x⁴ হইতো, এই ক্ষেত্রে আমরা এটা করে ভাঙা লেখা, এটা ভাঙা কি লেখা, যে উপরে আমাদের 8 আছে, 8 7 6 হয়েছে, কারণ নিচে আমাদের 3 ঘর যাইব, কত আসছে 1 2 3 হয়েছে x3। আচ্ছা আর এটার জন্য হচ্ছে আমাদের নিচে আছে 1 2 3 4, চারটা গেছে উপরে, চারটা আসবে 8 7 6 এবং 5। এখন যদি কাটাকাটি করো, আর এখানে আছে x4, দেখো যদি কাটাকাটি করো কত আসতেছে, এখান থেকে 3 দুগুণে 6 হয়েছে, এখান থেকে 6 আছে, 6 6 কাটাকাটি, এখানে 4 আছে, এখানে 8 কাটাকাটি 2 আসছে, 535 আছে, 70 হয়ে গেছে। মানে এখান থেকে হচ্ছে আমাদের কাছে 70 x⁴ হয়ে গেছে। তুমি যে এখানে 6 কাটাকাটি করো, এখানে কাটাকাটি করো, বাস এখান থেকে তুমি যদি হচ্ছে 6 6 কাটাকাটি করতে পারো, এখানে 56, অর্থাৎ 56x³ হয়ে গেছে। আমাদের কি বলছে যে 70, যেহেতু বলছে হচ্ছে চতুর্থ পদ আর হচ্ছে গিয়া অষ্টম পদ সমান, সুতরাং আসছে হচ্ছে গিয়া 56x³ আর সমান হয়েছে কারণ মতো 70x⁴। তার মানে লেখা যাচ্ছে গিয়া যে 56 ভাগ হচ্ছে 70 সমান x চলে আসছে, 56 ভাগ 70 = x হয়েছে। এরপরে 56 36 এক লেখা যাচ্ছে এখান থেকে যে 4/5, তুমি যে কাটাকাটি যে ক্যালকুলেটর দিয়ে দাও, দেখো ক্যালকুলেটর নিচেই করে দেবে, এটা আসবে হচ্ছে আমাদের কাছে একটা 4/5, যদি কাটাকাটি দিয়ে দাও x মান চলে হচ্ছে 4/5, অ্যান্সার কত ক 4/5। এরপর 6 নাম্বারটা আমাকে বলা হয়েছে যে এই যে সহগটা দেওয়া আছে, এটা হচ্ছে আমাকে বিস্তৃতি করতে বলছে, বিস্তৃতিতে বলা হয়েছে যে x³ এর মান কত। দেখো আগে আমরা এটা দেখি যে এর বিস্তৃতিতে x³ এর সহগ কত। আমাদের কাছে দেওয়া আছে হচ্ছে গিয়া 1 - x 1 + x 1 - x দেওয়া আছে, এখানে দেওয়া হচ্ছে 3 দেওয়া আছে। এটাকে হচ্ছে আমরা কি করলাম, x⁴ এর সাথে হচ্ছে তুলনা করলাম, x⁴ এর সহগ কত, x এতে হচ্ছে x⁴ এর সহগটা আসতেছে, x⁴ এর সহগ আসতেছে যে r+2c
আর আর প্লাস টু সি আর। অতএব এখান থেকে আর এর মান কত আসে, আর এর মান কিন্তু এখান থেকে হয়ে গেছে 3 হয়ে গেছে। অতএব সহগটা, অতএব এই জন্য দেখো উপরে আমাদের পাওয়ার আসবে এখন কত, যে 3 হয়েছে, উপরে আমাদের পাওয়ার আসে হচ্ছে 5 সি, আর নিচে কত আসছে, নিচে আসছে হচ্ছে কিন্তু 3 হয়ে গেছে। তাই তো এখন কত আসছে 5 আসছে, নিচে হচ্ছে আমার 3, তার মানে 5 3 2 1। আর এখানে তুমি 3 ঘর যাও, 5 আসছে, 4 আসছে এবং 3 আসছে। আচ্ছা 3 3 কাটতে পারো, 2 2 কাটা তুমি এখানে 2 দেখতে পাচ্ছ, অর্থাৎ কত আসছে 10 হয়ে গেছে। সহগ কত আসবে এক্স কিউবের, এক্স কিউবের সহগ হচ্ছে গিয়া 10। এরপরে বলা হয়েছে কি যে 1 প্লাস এক্স যে পদটা আছে 1 প্লাস এক্স, এটা হচ্ছে আমাদের বিস্তৃতিতে প্রথম পদের সহগের সমষ্টি বের করতে বলছে। প্রথম কয়টা পদ, প্রথম 3টা পদের সহগের সমষ্টি তো আমরা বের করে ফেলি। দেওয়া হচ্ছে গিয়া, আগে আমি বের করি তো এক্স কিউব দেওয়া আছে 1 প্লাস এক্স, তার উপর পাওয়ার হিসেবে -1 আছে। আচ্ছা এখন যদি আমি এটা বের করতাম যে এটা কত আসতো 1 প্লাস এক্স আসছে, তার উপরে -1 দেওয়া আছে, এটা আসতেছে যদি এটা বিস্তৃতি করো 1 মাইনাস এক্স আছে, আর এখান থেকে প্লাস এক্স স্কোয়ার আছে, মাইনাস, এটা চলতেই থাকবো। দেখো এখন তার আগে যদি কি আছে, তার আগে একটা এক্স আছে, মাইনাস এক্স, তুমি এখন মাইনাস এক্স সবাই গুণ করে দেখো কত হয়, মাইনাস এক্স গুণ করলে মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স কিউব প্লাস ডট ডট চলতেই থাকবো। তাই তো দেখো তো এখানে প্রথম এই পদের সহগ কত, প্রথম পদের সহগ হচ্ছে 1, দ্বিতীয় -1, দ্বিতীয় পদের সহগ হচ্ছে 1, তৃতীয় পদের সহগ হচ্ছে -1। এখন তুমি তিনটাকে যোগ করে দেখো অ্যান্সার কত আসছে, -1। অর্থাৎ প্রথম 3টা পদের সহগের সমষ্টি হচ্ছে আমাদের কাছে -1। ঠিক আছে, এরপর বলা হয়েছে দেখো এটা আমাদের দেওয়া আছে, যদি দেওয়া থাকতো a প্লাস বি এক্স, তারপর পাওয়ার হিসেবে দেওয়া হচ্ছে 12। এটা আমাদের কি অবশ্যই এটা জোর হইবে, পাওয়ারটা কিন্তু অবশ্যই এখানে জোর আছে। জোর থাকলে দেখো তুমি এখানে 1 বসো, 2 বসো, 3 বসো, যাই বসো না কেন, পাওয়ার কিন্তু এখানে অলওয়েজ জোর আকারে আসবো। জোর আকারে আসছে এটার জন্য মধ্যপদ, এটার জন্য হচ্ছে মধ্যপদ কত, জোর আকারে আসছে কিন্তু মধ্যপদ একটা, একটু মাথায় রেখো, যদি জোর হয় এই ক্ষেত্রে মধ্যপদ একটা, আর যদি বিজোর হয়ে থাকে ওই ক্ষেত্রে হচ্ছে আমাদের চলে আসে মধ্যপদ দুইটা আসে, যদি জোর হয় এই ক্ষেত্রে মধ্যপদ একটা, বিজোর হতে মধ্যপদ দুইটা। দেখো তো পদ পদ কয়টা আছে, পদ আছে 2n, পদ 2n/2, 2n/2 প্লাস হচ্ছে কি 1। ধরো তোমাকে বললাম কি যে a প্লাস বি এক্স ছিলাম, দিয়া বললাম হচ্ছে কি এটা পার এন আছে, এটা জোর হয়েছে, বলে দিচ্ছি আমি যে এন জোর, এন জোর বলছি এই ক্ষেত্রে মধ্যপদ কয়টা, তুমি বলবো হচ্ছে n/2 প্লাস 1। দেখো তো এন কত 2 আছে, তার মানে এখানে চলে আসছে n প্লাস 1 চলে আসে, অ্যান্সার হচ্ছে n+1। এরপর নেক্সট চলে যাও, বলা আছে কি যে এটা হচ্ছে বিস্তৃতি করার জন্য, এটা হচ্ছে বিস্তৃতি, তোমাকে আগে আমি একটু বিস্তৃতি শিখাই দিই। দেখো বিস্তৃতি জিনিসটা কি, এক্স মাইনাস y/2, তার উপরে পাওয়ার হিসেবে একটা এন আছে, তাই তো এটাকে আমরা বিস্তৃতি করতে হবে। তুমি এটা কি করবা, এটা লিখলে হচ্ছে কি, প্রথমে আমরা লিখলাম যে সি, ঠিক আছে, এন আসছে, এখানে দেখো তো কত হয়েছে 1 হয়েছে। দেখো প্রথমটার পাওয়ারটা হচ্ছে বাড়বো, কমবো, পরেরটার পাওয়ার বাড়বো। দেখো প্রথমটা কি হবে, প্রথম হচ্ছে কমবে, মনে রাখবা প্রথমটা হচ্ছে কমবে, পরে হচ্ছে বাড়বে। দেখো প্রথমটার পাওয়ার হচ্ছে কমবে, পরেরটা বাড়বে, তার মানে দেখো তো এক্স এর পাওয়ার সর্বোচ্চ আমাদের এন আছে, এন থেকে এক কমে গেছে, পরেরটার পাওয়ার কিন্তু এক বাড়তাছে, এটা হচ্ছে -y/2 দেওয়া আছে, এটার উপর পাওয়ার হিসেবে এক বাড়তাছে, 1 হয়ে গেছে। তারপরে পরটা হইব প্লাস দিয়ে লিখতে পারতা n/2। দেখো তো এক্স এর পাওয়ারটা কি করছে, আরেকটা কমে গেছে, এক্স এর পাওয়ারটা আরেকটা কমছে, যে n-2, এবং y এর পাওয়ারটা কিন্তু বাইরে গেছে, -y/2 2 হয়ে গেছে। তারপরটা কি হইতো, প্লাস দিয়ে আমরা লিখতে পারতাম যে n/c/3। এক্স এর পাওয়ারটা কি হয়েছে, এক্স এর পাওয়ারটা কিন্তু আমাদের আরেকটা কমে গেছে, বাট ওয়াই পাওয়ারটা কিন্তু আমাদের এখানে y/2 কিন্তু আরেকটা বাইরে গেছে। এইভাবে আর কি, প্রথমটা বাড়ে পরেরটা কমে। দেখো তো এখানে কি লেখা যেতে হচ্ছে, নিচে কত, নিচে 3 মানে কত 1 2 3, 3 ঘর গেছে, আর এখানে কত আসে আমাদের, নিচে হচ্ছে আমাদের 1 2 3 3 ঘর গেছে। আচ্ছা যদি তোমাকে আমি এইটা ধরো বিস্তৃতি করতে বলতাম, এইটাকে তুমি একটু বিস্তৃতি করো তো, কত দাও আছে n/c/2 x n-2 আসছে, আর এখানে আসে হচ্ছে গিয়া -y/2, তারপর কি স্কোয়ার আছে, নিচে কত আছে, আচ্ছা নিচে আছে হচ্ছে আমাদের কাছে 1, উপরে কত হবে আমাদের n, এবং এর থেকে কম হবে n-1। এখানে কত দেওয়া আছে, x n-2 দেওয়া আছে, আর এখানে আছে হচ্ছে গিয়া y²/4 আছে। ঠিক আছে, y²/4 হয়, যদি এখন গুণ করে দেখো তো কত হয়, n n n-1 ডিভাইড বাই হচ্ছে 8 হয়ে গেছে, x n-2 আসছে, y² আসছে। আচ্ছা দেখো তো এটা কয় নাম্বার পদ, ভাই এটা কিন্তু আমাদের 2 নাম্বার না, এটা কিন্তু আমাদের 3 নাম্বার পদ। আমরা জানতাম না যে t3 সমান পদটা হচ্ছে গিয়া, এটা হচ্ছে আমাদের সেই 3 নাম্বার, মানে একটা কম মানে কত, একটা কম হয় যেই পদ তার থেকে হচ্ছে এটা কম হয়, এটা হচ্ছে 3 নাম্বার পদ। দেখো তো এই কোশ্চেনটা এখানে 3 নাম্বার পদের কথা বলছে, হ্যাঁ প্রথম পদটা 1, ঠিক আছে, n সমান যদি বিজোড় হয় ওই ক্ষেত্রে কত আসে, n সমান বিজোড় হলে দেখা যায় n+1/2, ও হচ্ছে গিয়া n+3/2 এততম পদ আর কি। n সমান বিজোড় মধ্যপদ কত হবে, মধ্যপদ হচ্ছে আমাদের n+1/2 হচ্ছে n+3/2, তার মানে এখান থেকে n প্লাস হচ্ছে 1/2 এবং হচ্ছে n+3/2, এটা বলা আছে। দেখো এখানে না তার প্রথম তৃতীয় পদের কথা বলছে। আচ্ছা তৃতীয় পদে কিন্তু এখানে আমাদের কোনো মাইনাস আসে না, বাট তারা এখানে কিন্তু অ্যান্সারে মাইনাস দিচ্ছে 3 নম্বর পদে, অর্থাৎ 3 নম্বর এটা কিন্তু হয় নাই আমাদের এখানে, আমাদের কোর্সে 3 নম্বর সলিউশনটা মাইনাস আসে নাই। অ্যান্সার হচ্ছে 1 আর হচ্ছে 3 খ। এরপরে পরাবৃত্ত, পরাবৃত্ত দেখার আগে তোমাকে পরাবৃত্ত, এটা হচ্ছে আমাদের কোনিক্স একটা টপিক, কোনিক্স আগে তোমাকে কিছু আমি কোনিক্সের বেসিক দেখাই, কোনিক্সের বেসিক, কোনিকের হচ্ছে বেসিক। দেখো কোনিকের বেসিক আসলে অ্যাকচুয়ালি আছে কি আছে, যদি আমার কাছে ক্রম থাকতো যে y²= 4ax, এটা হচ্ছে একটা, তারপর তুমি লিখতে পারতো হচ্ছে x²= 4ay। দেখো একটু মাথায় রাখো তো, যদি x x আঁকতে x x x x প্রাইম y ডিভাইড বাই হচ্ছে y প্রাইম,
দেখো তো এখানে সহকার ওয়ান, এক্স এর সহগ ওয়ান, যার সহগ ওয়ান তার দিকে হা করছি, যার সহগ ওয়ান পয়েন্টটার জন্য সহকার ওয়ান, বলবা ভাই পয়েন্টটার জন্য ওয়াই সহগ ওয়ান, যার সহগ ওয়ান তার দিকে হা করছে। এখন প্রশ্ন ভাই আমি এখানে উপরের দিকে দিছি, দেখো তো শুরু থেকে আছে প্লাস আছে, প্লাস উপরের দিকে মাইনাস নিচের দিকে। তোমাকে যদি বলতাম যে ভাই তাহলে কত, এক্স স্কয়ার মাইনাস 4ay, এটা কত আসে, তুমি বলতে ভাই এটা তো ওয়াই সহগ ওয়ান, তার মানে ওয়াই দিকে হইতো, তবে ওয়াই হচ্ছে উল্টা দিকে হয়ে গেছে। যদি তোমাকে এটা সিমিলার মাইনাস বলতাম তখন এটা কি হইতো, এক্স এর দিকে হইতো, বাট এক্স এর উল্টা দিকে হইছে। দেখো তো যদি এটা তুমি একটু কম্পেয়ার করার চেষ্টা করো, কত লেখা যায় যে এক্স স্কয়ার মাইনাস 2y, দেখো তো এটা এইভাবে লেখা যায় যে এক্স স্কয়ার ইকুয়ালস টু 4 এখানে হচ্ছে মাইনাস 1/2 আসছে ইন্টু ওয়াই, এক্স ইকুয়াল 4 অথবা মাইনাস 4 ইন্টু আসছে, এখান থেকে হাফ দেখা যায় তো ইন্টু ওয়াই হয়ে গেছে। দেখো তো আগে একটা মাইনাস আসছে না এক্স স্কোয়ার, সহগটা কার দিকে, সহগটার পাওয়ারটা সহগটা ওয়ান কার, ওয়াই সহগ ওয়ান, মানে ওয়াই দিকে হা করবো, অর্থাৎ এইটা তো আমাদের শুরুতেই ভুল এবং এইটা হচ্ছে আমাদের শুরুতেই ভুল, ওয়াই দিকে হা করছে মাইনাস আছে আমার নিচের দিকে, অ্যান্সার হচ্ছে আমাদের কাছে গ। এরপরে দেখো তো এক্স স্কোয়ার 3y, তার মানে হচ্ছে ওয়াই দিকে হা করবো, ওয়াই দিকে হা করলে দেখো তো এইটা ভুল আর হচ্ছে এইটা ভুল, ওয়াই কি সহগ আছে পজিটিভ আছে, তার মানে অ্যান্সার হচ্ছে ক। এরপর দেখো বলা হয়েছে একটা পরাবৃত্ত দেওয়া 75-এ, যে বলা হয়েছে পরাবৃত্ত দেওয়া আছে এটা, দেখো পরাবৃত্ত যদি এরকম হয়ে থাকতো যে ওয়াই স্কোয়ার ইকস টু, আমরা জানতাম হচ্ছে 4ax, আচ্ছা যদি লিখি ওয়াই স্কোয়ার ইকস টু, যদি এটাকে এর সাথে কম্পেয়ার করতে চাও লেখা যায় হচ্ছে কি 4, এখান থেকে হাফ এক্স, সাথে একটা মাইনাস দিলাম, ঠিক আছে, অর্থাৎ এখান থেকে দেখো এর মানটা কত আসছে, এর মান হচ্ছে মাইনাস হাফ আসছে। এই ক্ষেত্রে হচ্ছে গিয়া যে বলা হয়েছে পরাবৃত্তের উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, আচ্ছা পরাবৃত্তের বলা আছে যে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, এটা আমাদেরকে বের করতে হইব। দেখো তো উপকেন্দ্রিক লম্ব সমান কত আসে, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ দেওয়া আছে এক্স ইকুয়ালস টু 2 দেওয়া আছে, না 2x প্লাস 1 দেওয়া আছে, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য দেওয়া আছে, আচ্ছা এর মান তো উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কিন্তু আমরা জানি 4, যে কোনো পরাবৃত্ত হোক না তার উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হচ্ছে গিয়া 4 মডুলাস অফ 4, এর মান কি জানি, হ্যাঁ এর মান যাইতো হাফ, তাহলে কত হইছে আনসার 2, হ্যাঁ এটা সঠিক আছে, 2 নম্বরটা সঠিক আছে। 3 নম্বরটা কত আছে, উপকেন্দ্রিক স্থানাঙ্ক, উপকেন্দ্রিক স্থানাঙ্ক কত আসবে আমাদের কাছে, উপকেন্দ্রিক স্থানাঙ্ক কিন্তু আমাদের কাছে আসবো, আচ্ছা উপকেন্দ্রের স্থানাঙ্ক কিন্তু আমাদের কাছে আসবো মাইনাস হাফ কমা জিরো, মাইনাস হাফ কমা জিরো আসছে, দেখো তো একটা মাইনাস হাফ পাইছো, কত পাইছো এখান থেকে, মাইনাস হাফ পাইছো কমা হচ্ছে জিরো, মাইনাস হাফ কমা জিরো, ঠিক আছে, অর্থাৎ অ্যান্সার হচ্ছে আমাদের এক নাম্বারটা উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, না উপকেন্দ্রিক লম্বের সমীকরণ তো এক্স হবে না, উপকেন্দ্রিক লম্বের এক্স হবে না, অর্থাৎ অ্যান্সার হচ্ছে আমাদের কাছে 2 এবং 3, অ্যান্সার হচ্ছে 2 এবং 3। এরপরে বলা হয়েছে যে এইখানকার সাইন ইনভার্স ওয়ানের মুখ্য মান নির্ণয় করার কথা বলা হয়েছে। সাইন ইনভার্স ওয়ানের দেখো তো আসলে সাইন থিটার সর্বোচ্চ মান কত আসে, সাইন থিটার মান কিন্তু -1 থেকে 1 পর্যন্ত এই ব্যবধির মধ্যে, অর্থাৎ সাইন থিটার মান হচ্ছে -1 থেকে 1 এই ব্যবধির মধ্যেই থাকবে। -1-এর পরে তুমি কি লিখতে পারতা, তুমি বলতে এটাকে মাইনাস পাই লিখতাম, অথবা এটাকে লিখতাম হচ্ছে ইনভার্স করে ফেললে শুধু পাই লিখতাম, অর্থাৎ ব্যবধি কত আসছে, শুধু পাই মাইনাস পাই থেকে পাই পর্যন্ত, অ্যান্সার হচ্ছে আমাদের কাছে আসছে ক। এরপরে বলা হয়েছে টেন ইনভার্স বলে বের করতে বলছে, আচ্ছা এটা তুমি একদম ইজিলি করে ফেলো, ইজিলি করে ফেলো, টেন ইনভার্স এক্স দেওয়া আছে, টেন ইনভার্স এক্স দেওয়া আছে, এফ অফ এক্স এর মান কত দেওয়া আছে, এফ অফ এক্স এর মান দেওয়া আছে হচ্ছে আমাদের কাছে একটা টেন ইনভার্স এক্স দেওয়া আছে। এখন তোমায় যে বলতাম এফ অফ 1/√3, তখন তুমি কি করতা, তুমি করে ফেলতে হচ্ছে ভাই আসলে টেন ইনভার্স 1/√3 করে ফেলতা সিম্পলি। দেখো তো এখানে তুমি যে জায়গায় এক্স আছে ওইখানে তুমি কি করতে 3/4 করতা, যেখানে এক্স আছে ওইখানে তুমি 1/7 বসাইতা। আচ্ছা এখন দেখো তো আমরা একটু করে দেখি কর খ ঠিক আছে কিনা, তুমি সিম্পল একটা ক্যালকুলেটর নাও, নেওয়ার পর লিখতে পারো হচ্ছে টেন ইনভার্স শিফট 10 দিয়ে 10 বার চলে আসছে 1/√3, 1/√3, ঠিক আছে। দেখো তো 30 ডিগ্রি, 30 ডিগ্রি এটা হয়েছে, হ্যাঁ এটা 30 মানে অ্যান্সার ঠিক আছে। দেখো পয়েন্টটা বলা হয়েছে কি, পয়েন্টটার জন্য যে 3/4 শিফট 10 ইনভার্স 3/4, আচ্ছা এর সাথে আমরা যোগ করে ফেলবো যে শিফট 10 ইনভার্সকে 1/7, 1/7, দেখো অ্যান্সার কিন্তু 45 ডিগ্রি চলে আসছে, অর্থাৎ অ্যান্সার কিন্তু π/4, এটা কিন্তু তার এখানে বুঝাই দিচ্ছে, অ্যান্সার হচ্ছে আমাদের কাছে আসছে π/4। এরপর হচ্ছে 3 নাম্বার আছে, বলা হয়েছে 2f(x) cos ইনভার্স হচ্ছে আমাদের কাছে দেওয়া আছে 1 - x², 1 + x², হ্যাঁ এটা ঠিক আছে ভাই, এটা ঠিক আছে, এটা তার সূত্র আছে, সূত্র হচ্ছে গিয়া, সূত্র হচ্ছে আমরা যদি লেখাই যে 2 tan ইনভার্স x, 2 tan ইনভার্স x এর সূত্র হচ্ছে গিয়া, এটা tan ইনভার্স x এর সূত্র হচ্ছে গিয়া, তুমি লিখতে পারো tan ইনভার্স 2x, tan ইনভার্স 2x 1 + x² আছে, তবে এর কাছে হচ্ছে গিয়া sin ইনভার্স 2x, sin ইনভার্স 2x 1 - x² সমান লেখা যাচ্ছে কি cos ইনভার্স হচ্ছে কি 1 - x² এবং 1 + x², তার মানে অ্যান্সার হচ্ছে আমাদের কাছে 1 2 3 তিনটাই সঠিক, অ্যান্সার হচ্ছে গহ। চলো এরপর যাই, এরপর বলা আছে কি যে f of x, f of y দেওয়া আছে এবং f ইনভার্স y দেওয়া আছে, এটার মান কত। দেখো একটা যদি f থাকে, একটা কোণ যদি আমাদের থিটা থাকে, একটা যদি হয় যে 1/θ, এটা বলে আমরা হচ্ছে পরস্পরের পূরক কোণ, পরস্পরের পূরক কোণ, এবং দুইটা পূরক কোণের যোগফল হচ্ছে কি আমাদের কাছে 90 ডিগ্রি, দুইটা কোণের যোগফল হচ্ছে 90 ডিগ্রি। এরপরে কোশ্চেনটা বলা আছে যে, এরপরে এটা হচ্ছে মিল করে দিচ্ছে যে x এর মান দেওয়া আছে, f 1/3 দেওয়া আছে, 2f(x) বের করতে বলছে, তুমি বের করে ফেল, দেখো তো 2f(x) কত আসে, 2 দেওয়া আছে তো তুমি 2 বসাও, তারপর কি দেওয়া আছে f of x এর কত 10/2, অর্থাৎ 10 ইনভার্স এখানে দেওয়া আছে 1/3, x এর জায়গায় বসাই দিব 1/3, দেখো তো কত আসে 36.86 আসছে, 36.86 কিন্তু আসছে। এখন তুমি এটা চেক করো যে কোনটার মান আছে, আমি একটু লেখা রাখি এটার মানটা যদি তুমি ভুলে না যাও, 36.86
6.86 আসে। এখন দেখো তো কোনটার মান থাকে 6.86 ডিগ্রি আসতেছে। তুমি যে অপশন চেক যদি করো এখান থেকে ক্যালকুলেটর বসাও, সিম্পলি ক্যালকুলেটর বসাও, ক্যালকুলেটর দেখো তো কত আসতেছে। কজ ইনভার্সটা লেখো, তোমার সবগুলো তুমি অপশন ওয়াইজ চেক করতে পারো, দ্রুত হয়ে যাবো। 4/5 আসছে। হ্যাঁ দেখছো অ্যান্সার কিন্তু আমাদের মানে ওইটার মান যেটা আসছে কয়ের মান কিন্তু খয়ের মান কিন্তু আমাদের সেমই আসছে। এরপর দেখো বলা হয়েছে 26 নাম্বারটা। 26 কি দেওয়া আছে আমাদের কাছে যে √3 cos θ মাইনাস হচ্ছে sin θ ইকুয়ালস টু 2 আসছে। √3 cos θ মাইনাস sin θ ইকুয়ালস টু 2 আসছে। তোমাকে একটু বোঝা রাখি এই ক্ষেত্রে আমরা কি করবো, যে √3 cos θ sin θ আসছে, এটা তুমি সিম্পলিফাই করো। তুমি যে এটাকে একটু সিম্পলিফাই করো, এটা হচ্ছে কি আমাদের কাছে 2 আসছে cos 2 cos θ প্লাস হচ্ছে π/6, 2 cos θ প্লাস π/6 সমান 2 cos θ প্লাস π/6 চলে আসছে। যে এটাকে তুমি যদি সিম্পলিফাই করো, 2 cos θ প্লাস π/6 সমান হচ্ছে আমাদের কাছে এখান থেকে 1 আসে। সুতরাং এখান থেকে থিটার মানটা কত আসে, থিটার মানটা আসছে হচ্ছে গিয়া এখানে θ প্লাস π/6 আসতে হচ্ছে গিয়া θ প্লাস π/6 আসতেছে 2nπ 2nπ 2nπ, তার মানে থিটার মান চলে আসে হচ্ছে গিয়া 2nπ মাইনাস π/6, 2nπ মাইনাস π/6। ঠিক আছে, থিটা চলে আসে হচ্ছে 2nπ মাইনাস হচ্ছে π/6। অ্যান্সার হচ্ছে তাহলে আমাদের গহ। এরপরে দেখো √3 cos θ সমান দেওয়া আছে sin θ। আচ্ছা যদি এটাকে সিম্পলিফাই করো, যে √3 cos θ টাকে, √3 হচ্ছে sin θ, √3 sin θ সমান দেওয়া আছে cos θ টাকে, তো তুমি এটা সিম্পলিফাই করবে, cos θ টাকে sin নিয়ে আসো, দেখো তো কি হয়ে যায়, cot কে তুমি যে sin নিয়ে আসো হয়ে যায় কত, cos কে tan হয়ে গেছে, আর এখানে চলে আসে হচ্ছে 1/√3। তার মানে sin θ, তার মানে tan θ মান কত চলে আসে, tan θ মান √3 চলে আসছে। দেখো তো থিটার মানটা কত আসছে, তুমি বলতে থিটার মান তো ভাই আসছে হচ্ছে π/√3, মানে কিন্তু π/3। দেখো যে কোথায় π/3 আছে, এটা কি π/3 ভাই, এটা তো মাইনাস, এটা কি π/3, হ্যাঁ ভাই এটা তো সরি π/3 না, π/6 হইব, কারণ এটা তো 30 ডিগ্রি মান, 30 ডিগ্রি মান হচ্ছে থিটার মানটা হচ্ছে আমাদের কাছে আসবে π/6। আচ্ছা π/6 তার মানে এটা তো অলরেডি হইবে না, এটা তো মাইনাস π/6, এইটা হচ্ছে আমাদের কাছে একটা প্লাস π/6। এরপরে দেখো তো বলা আছে কি যে tan 2 থিটার মান 1 দেওয়া আছে, অর্থাৎ tan থিটার মান কত আসে, 2 থিটা যদি 1 হয়ে থাকে, তার মানে এখানে আসে হচ্ছে tan ইনভার্স 1 আসছে। দেখো tan ইনভার্স 1 এর মান কিন্তু আমরা জানি π/4, 45 ডিগ্রি মান, অর্থাৎ থিটা সমান কত আসে, দুইটা ভাগ দিয়ে দাও, অর্থাৎ π/8 চলে আসছে, π/8। এরপর বলা আছে sin থিটা সমান 1 হলে সমীকরণটি সমাধান বের করার কথা বল। আচ্ছা sin থিটা সমান যদি 1 হয়ে যায়, sin 2 থিটা সমান 1 দেওয়া আছে। দেখো এটা কিন্তু একটা সূত্র ছিল যে sin 2 থিটা যদি 1 হয়ে থাকে, এই ক্ষেত্রে যদি বিষয়টা এরকম ছিল যে sin থিটা সমান যদি 1 হয়ে থাকে, ওই ক্ষেত্রে sin থিটা সমান যদি 1 হয়ে থাকে, ওই ক্ষেত্রে থিটা সমান লেখা যায় আমাদের sin থিটা সমান যদি হয়ে থাকতে এখান থেকে sin আলফা, ওই ক্ষেত্রে থিটা সমান হয়ে যেত আমাদের কাছে যে 4n প্লাস 1 ইন্টু 4n প্লাস 1 ইন্টু π/2, 4n প্লাস 1 ইন্টু π/2। দেখো এখানে কত দেওয়া আছে, এখানে দেওয়া আছে sin 2 থিটা সমান হচ্ছে 1 দেওয়া আছে, তারপরে লিখতে পারতাম হচ্ছে গিয়া যে 2 থিটা সমান 4n প্লাস 1 ইন্টু হচ্ছে আমাদের কাছে π/2 আসছে। এখন 2 দ্বারা ভাগ চলে যায়, কত আসে যে 4n প্লাস 1 ইন্টু π/4 চলে আসছে, 4n প্লাস 1 ইন্টু π/4 আসছে। অ্যান্সার হচ্ছে ক। এরপরে বলা আছে যে কট থিটার মান দেওয়া আছে এত, অতএব মাইনাস হচ্ছে 1/√3 হলে থিটার মানটা আমাদের বের করতে বলছে। তুমি সিম্পল ক্যালকুলেট চলে যাও। আচ্ছা কট না লেখা, যে এটা কট দেওয়া আছে, তো তুমি এটা উল্টা দাও, কত হয়ে যায়, tan হয়ে গেছে, tan থিটা, তুমি এটা উল্টা দাও, কত হয়ে যায়, -√3 হয়ে গেছে। তো আমরা কি জানতাম √3 মান কত আসে, মাইনাস হচ্ছে 60 ডিগ্রি চলে আসে, -60 ডিগ্রি। তুমি যে এইখান থেকে একটা ত্রিভুজ আঁকো, দেখো একটা হচ্ছে আমরা চতুর্ভুজ আঁকলাম, এখান থেকে 60 ডিগ্রি কিভাবে দেখা যায়, মাইনাস তুমি যাও, থিটার মান প্লাস কিন্তু উপরের দিকে, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে আমাদের ওয়াই অ্যাক্সিস, এটা হচ্ছে আমাদের ওয়াই, এটা হচ্ছে আমাদের এক্স অ্যাক্সিস, তাই তো থিটার মানটা কিন্তু প্লাস করলে উপরের দিকে আসে, এটা হচ্ছে থিটার মানটা পজিটিভ। বাট থিটার মান যদি নেগেটিভ আসে, কোন দিকে আসবে, এই দিকে আসবো। দেখো এই দিকে আসতে আসতে কি হবে, এই দিকে আসতে আসতে এইভাবে আসবো। আচ্ছা এইভাবে আসে, দেখো তো কত থাকতেছে এখান থেকে, 360 থেকে তুমি যদি বাদ দিয়ে দাও, 60 ডিগ্রি যদি বাদ দিয়ে দাও, কত আসতেছে, 300 ডিগ্রি হইতেছে, মানে এদিকে আসতে সে আসতে এইভাবে তুমি ঘুরে আসো, তাহলে কত পাইতেছে এখান থেকে, 300 ডিগ্রি পাইতেছো, 300 ডিগ্রি। অ্যান্সার হচ্ছে কি গ। এরপর দেখো বলা আছে কি যে নিচের তথ্যগুলো আলোকে লক্ষ্য করো, সেকেন্ড বাস এক্স প্লাস হচ্ছে কোসেকেন্ড বাস এক্স প্লাস সেকেন্ড বাস π/2 দেওয়া আছে, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের পুরক্ষণ। আর এখান থেকে দেওয়া আছে 2 cot প্লাস 1 cot ইনভার্স 2x, না এটা আমাদের সূত্র না, এটা হচ্ছে tan বাস এক্স, এটা আমাদের সূত্র, বাট একটা দেওয়া আছে 3 নাম্বারটা cos ইনভার্স x ইকুয়ালস টু tan x √1 মাইনাস x স্কয়ার। আচ্ছা cos ইনভার্স x tan 1 √1 মাইনাস x স্কয়ার। দেখো এইটা কিন্তু আমাদের সূত্র না, এই তিনটা আমাদের সূত্রের মধ্যে পড়ছে, এটা হচ্ছে পরস্পর পুরক্ষণ, এই যে এটা ঠিক আছে, cot ইনভার্স x আমাদের cot ইনভার্স x স্কয়ার বাই 2x, এটা আমাদের সূত্রের মধ্যে পড়ছে, এটাও ঠিক আছে। তার অ্যান্সার হচ্ছে 1 আর 2 সঠিক, বাট 3 নাম্বারটা কিন্তু সূত্রের মধ্যে পড়ে না, এটা হচ্ছে আমাদের ভুল দেওয়া আছে। এরপর এখানে বলা আছে কি যে 7 মানে দুইটা বল হচ্ছে একটি বিন্দুতে এতক্ষণ ক্রিয়া করলে লব্ধি কত। দেখো তুমি সিম্পল বুঝা ফেলো, একটা বল দেওয়া আছে পি, কত দেওয়া আছে তোমার কাছে, √7 দেওয়া আছে, একটা বল কিউ, এটা কত আছে, √7 আছে, লব্ধি কত, তুমি বলতে হবে লব্ধি তো আর স্কয়ার, আমি সূত্র শিখছি, আর স্কয়ার সমান হচ্ছে লিখতা পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2p/q cos আলফা। ঠিক আছে, দেখো তো পি স্কয়ার কত, √7 কি স্কয়ার কত হয়, 7 হয়ে যায়, 7 হয়ে যায়, 2 ইন্টু প্লাস 2 ইন্টু 7 কত হয়ে যায়, 7 হয়ে গেছে, cos আসছে এখান থেকে 2π/3 চলে আসছে, এখানে 40 চলে আসছে, এখান থেকে হচ্ছে 40,
ঠিক আছে, এখানে কস হচ্ছে এখান থেকে আসছে হচ্ছে আমাদের 2π/3। জাস্ট তুমি এখন সিম্পল যদি ক্যালকুলেট নিয়ে দাও দেখবো কে চলে আসছে হচ্ছে আমাদের কাছে একটা 7। আর স্কয়ার মান আসছে 7, তার মানে আর এর মান কত আসে √7 আসে। আর এর মান আসছে হচ্ছে √7। অ্যান্সার হচ্ছে ক। এরপরে বলা হয়েছে কি 5 এবং হচ্ছে 6 মানে দুইটি বল কোনো বিন্দুতে লম্বভাবে ক্রিয়া করে এদের বৃহত্তর লব্ধির সাথে উৎপন্ন কোণ বের করো। দেখো দেখো দুইটা বিন্দুর সাথে আচ্ছা বল কোনো বিন্দুতে লম্বভাবে ক্রিয়া করে, একটা বল হচ্ছে আমাদের কাছে 6 আসছে ধরো, একটা বল হচ্ছে 5 আসছে, তারা কিন্তু লম্বভাবে ক্রিয়া করতেছে। বৃহত্তর লব্ধির সাথে কোণ উৎপন্ন করা আছে, এটা লব্ধি বৃহত্তর বল। দেখো তো বৃহত্তর বল কোনটা, 6 নিউটনটা বৃহত্তর বল। লব্ধি ধরো হচ্ছে এখান থেকে 8 চলে গেছে, লব্ধি কত, লব্ধি হচ্ছে আমাদের 8। আর কি করছে বৃহত্তর বলে সেটা কোণ উৎপন্ন করছে থিটা। দেখো তুমি সূত্র জানতা যে tan থিটা জানি কত আসতো, যার সাথে কোণ সে হচ্ছে একা, যার সাথে কোণ সে হচ্ছে একা। tan থিটা সমান ছিল যে যার সাথে কোণ সে হচ্ছে একা প্লাস হচ্ছে গিয়ে এখান থেকে বাকিটা থাকতো, বাকি থাকতো হচ্ছে গিয়ে 5 cos পুরা কোণ কত 90 ডিগ্রি, 5 sin 90 ডিগ্রি। দেখো sin 90 মান কিন্তু 1 হয়েছে, উপর থেকে আমাদের 5 আসছে, নিচ থেকে আমাদের 6 আসছে, অর্থাৎ থিটার মানটা চলে আসছে হচ্ছে আমাদের কাছে tan ইনভার্স 5/6, tan ইনভার্স 5/6। অ্যান্সার হচ্ছে গহ। একটু সাবধান থাকবে, এখানে কিন্তু 6/5 দেওয়া আছে, এটা কনফিউজ করার জন্য কিন্তু তারা এখান থেকে 6/5 অ্যান্সারটাকেও তারা এখানে রাখছে। এরপরে বলটা বলা হয়েছে 3টি বল সাম্যাবস্থায় আছে। দেখো 3টা বল যদি সাম্যাবস্থায় থাকে, ধরো একটা বল হচ্ছে আমাদের এই দিক বরাবর আছে, একটা বল এই দিক বরাবর আছে, একটা বল হচ্ছে এই দিক বরাবর আছে, তাই তো একটা বলছে 5 আছে, একটা বলছে 5 আছে, একটা বল 7 আছে এবং একটা বল আছে 2√70 2/21 আছে। এই হচ্ছে আমাদের টোটাল 3টা বল, 2√21 3টা বল। বলা হয়েছে কি যে ক্ষুদ্রতর বল দ্বার মধ্যবর্তী কোণ। দেখো তো এখানে ক্ষুদ্রতর বল আছে কোনটা, ক্ষুদ্রতর বল দুইটার মধ্যে আমার এখান থেকে মধ্যবর্তী কোণটা বের করতে। এখন তুমি এখানে বের করতে যাবে, হ্যাঁ আসলে ক্ষুদ্রতর বল কোনটা, ক্ষুদ্রতর বল হচ্ছে 5 আর 7, ক্ষুদ্রতর বল হচ্ছে 5 আর 7। দেখো তারা সাম্যাবস্থায় আছে না, তার মানে যদি বলতাম এই দুটো বলকে সাম্যাবস্থায় কে রাখছে, সাম্যাবস্থায় 2√21 হচ্ছে এটা সাম্যাবস্থায় রাখছে। সুতরাং এই দুটো আবার লব্ধি কত, এই দুটো আবার লব্ধি হচ্ছে গৌরা। তো তুমি যদি বের করতে দেখো তো তুমি কি জানো লব্ধি সূত্র, লব্ধি স্কয়ার সমান হচ্ছে একটা বল সেটা স্কয়ার প্লাস হচ্ছে অপর বলটা স্কয়ার প্লাস হচ্ছে 2 ইন্টু প্রথম বলটা দ্বিতীয় বলটা তাদের মধ্যবর্তী কোণটা, যেই দুটো বল নিয়ে কাজ করতেছো তাদের মধ্যবর্তী কোণটা। এখানে লব্ধি কত আসে, লব্ধি পাইছো কিন্তু 2√21, তারপর একটা স্কয়ার পাইছো, সমান হচ্ছে এখান থেকে আসে 5 স্কয়ার প্লাস 7 স্কয়ার প্লাস 2 ইন্টু 5 ইন্টু 7 cos আলফা। এখন তুমি যে সবগুলিকে এক পাশে নিয়ে যাও, তুমি যে সবগুলিকে একটু ক্যালকুলেশন করো, এখান থেকে দেখবা চলে আসছে 81.79 ডিগ্রি আসছে। দেখো ইউ এবং এফ ধ্রুবক হলে ভি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস 2f লেখা হচ্ছে কিরকম ভাবে। আচ্ছা ইউ এবং এফ যদি ধ্রুবক হয়ে যায়, যদি তার মানে ভি স্কয়ার সমান চলে আসছে ইউটা আমাদের ধ্রুবক আসছে প্লাস 2fs এইটাও ধ্রুবক, তার মানে আমাদের ইউর সাথে একটা এস আছে, ভি এর সাথে একটা এস। দেখো তো ভিটা কি আছে, আমাদের একটা স্কয়ার আকার আছে, আর এই পাশে আমাদের কি আছে, এই পাশে আছে আমাদের আরেকটা ধ্রুব, একটা হচ্ছে আমাদের চলকটা একটা স্কয়ার আকার আছে, আরেকটা চলকটা আছে স্কয়ার ছাড়া আছে। আমরা কি জানতাম দেখো তো y স্কয়ার ইকুয়ালস টু 4ax। দেখো তো একটা চলক হচ্ছে আমাদের ঘাত সহ একটা ঘাত ছাড়া আছে, বাট তুমি যে বৃত্ত দেখো দেখবা হচ্ছে এক্স স্কয়ার আছে প্লাস ওয়াই স্কয়ার আছে। তুমি যে অধিবৃত্ত দেখাবো এক্স স্কয়ার বাই হচ্ছে এ স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার বাই বি স্কয়ার, এখানে দুইটা চলকের ঘাতে কিন্তু সেম আছে, উপবৃত্ত সেম জিনিস এক্স স্কয়ার বাই এ স্কয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কয়ার বাই বি স্কয়ার, বাট এখানে কিন্তু একটা চলকের পাওয়ার আছে, তাই তো তার মানে এটা কি হবে আমাদের কাছে একটা পরাবৃত্ত। এরপরে কোশ্চেন তোমাদের খুবই গুরুত্বপূর্ণ, বলা হয়েছে কি যে একটি বুলেট 8 সেন্টিমিটার পার সেকেন্ড বেগ হচ্ছে দেয়ালে আঘাত করে 4 সেন্টিমিটার ঢোকার পর তার বেগ অর্ধেক হয়ে যায়। ধরো তুমি এটাকে এইভাবে একটু কনসিডার করতে পারো যে এই হচ্ছে একটা দেয়াল, তাই তো এই দেয়ালের মধ্যে একটা বুলেট ঢুকছে কত বেগে, একটা বেগে ঢুকছে 8 সেন্টিমিটার, ধরো এইটা ঢুকছে, ঢুকার পর সে কিছু দূর গেছে 4 সেন্টিমিটার গেছে, যার পর তার বেগটা এখানে অর্ধেক হয়ে গেছে। তার মানে এখানে তার তার আদি বেগ ছিল হচ্ছে কত, আদি বেগ ছিল হচ্ছে 8, আর এখানে যে তার একটা বেগ আছে ধরো হচ্ছে ভি বেগ, শেষ বেগ এটা অর্ধেক হয়ে গেছে অর্থাৎ 4 হয়েছে। আচ্ছা এখন বাকিটুকু পথ হচ্ছে ধরো আমাদের কাছে আসছে একটা এক্স পথ। এখন প্রশ্ন হচ্ছে কি যে বুলেটের মন্দন কত, দেখো তো আমরা বুলেটের মন্দনটা বের করে ফেলি, জানতাম হচ্ছে ভি স্কয়ার সমান ইউ স্কয়ার মাইনাস 2f s আসছে। এখন দেখো তো ভি এর মান কত, ভি এর মান কিন্তু আমাদের দেওয়া শেষ বেগ কিন্তু 4 দেওয়া আছে। আচ্ছা ঠিক আছে, শেষ বেগ হচ্ছে আমাদের কাছে 4 দেওয়া আছে, 4 স্কয়ার মাইনাস তুমি যে এখান থেকে যদি এখান থেকে আদি বেগটা 8 দেওয়া আছে, যদি এখান থেকে 8 স্কয়ার লেখো, এখানে লিখতে পারতে হচ্ছে কি 2f টাকে এক পাশে 4 লেখা হচ্ছে ইউ স্কয়ার মাইনাস ভি স্কয়ার, এর মান কিন্তু আমাদের কাছে চলে আসে 8 স্কয়ার মাইনাস 4 স্কয়ার সমান হচ্ছে 2fs। তার মানে f এর মান চলে আসছে কি 8 স্কয়ার মাইনাস 4 স্কয়ার ডিভাইডেড বাই হচ্ছে 2s, 64 62 ইনটু s এর মান দেওয়া আছে আমাদের কাছে 4। অর্থাৎ তুমি যদি সিম্পলি এটাকে ক্যালকুলেশন করো 2 ইন্টু 60 ইন্টু 4, 64 মাইনাস হচ্ছে 60 আসছে, আর 2 ইন্টু 60 ইন্টু 4 অ্যান্সার আসবে হচ্ছে আমাদের কাছে এখান থেকে 6, অর্থাৎ এখানে 6। এটা হচ্ছে আমাদের মন্দন কত পাইছি, আমরা কিন্তু মন্দন এখান থেকে 6 পাইছি। এরপরে কোশ্চেন দেখো যে বুলেটটি দেয়ালের মধ্যে কতটুকু ঢুকবে। দেখো বুলেটটা কিন্তু দেয়ালের মধ্যে আর এক্স পরিমাণ ঢুকবো। তোমাকে এই জিনিসটা আরেকটু এখানে এক্সপ্লেন করি যে একটা হচ্ছে দেয়াল ছিল এইটা, দেয়ালের মধ্যে একটা বুলেট ঢুকছে,
বুলেট ঢুকছে, ঢুকার পরে সে হচ্ছে কতটুকু ঢুকছে, সে হচ্ছে আসলে 4 সেন্টিমিটার ঢুকছে, বুলেটটা হচ্ছে দেয়ালের মধ্যে 4 সেন্টিমিটার ঢুকছে। দেয়ালের আদিবেগটা কত দেওয়া আছে দেখো তো, আদিবেগটা ইউ সমান এখান থেকে হচ্ছে আর দেওয়া ছিল। আচ্ছা, যখন সে ঢুকার পর বেগটা অর্ধেক হচ্ছে, এখানে 4 হয়ে গেছে, তারপর ধরলাম সে আরো এক্স পরিমাণ যাবে, সে আরো এক্স পরিমাণ যাবে, যার পর এখানে তার শেষ বেগটা কত হবে, 0 হয়ে যাবে। এইখানে তার বেগটা 0। দেখো ভাই আমরা একটা জায়গা, আমরা এইটুক জায়গা আমরা কাজ করি, এইটুক জায়গা শুরু করছি কত, এইটুক জায়গার জন্য, আর এইটুক জায়গার জন্য কিন্তু আদিবেগ ইউ হয়েছে, আদিবেগ ইউ সমান কিন্তু 4 হয়েছে, এতটুকু জায়গার জন্য ভি শেষ বেগ হচ্ছে 0 হয়ে গেছে। সরণ কত, এক্স। আচ্ছা, আর মন্দন কত, সরণ হচ্ছে আমাদের এস সমান হচ্ছে আমাদের এক্স চলে আসে, মন্দন কত, মন্দন কিন্তু আমাদের এফ সমান 6 চলে আসছে। সূত্র আমরা বের করতে দেখতে হচ্ছে বি স্কোয়ার সমান ইউ স্কোয়ার মাইনাস 2f(s). এখন কি লিখতে যে 2f(s) সমান চলে আসে হচ্ছে কি ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার, আর এস সমান চলে আসে হচ্ছে ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার ডিভাইড বাই হচ্ছে আসছে 2f। ইউ এর মান কত, আমরা জানি ইউ এর মান হচ্ছে 4 স্কোয়ার, ভি এর মান কত 0 স্কোয়ার, আর 2 ইন্টু এফ এর মান কত আমাদের কিন্তু 6 ছিল, অর্থাৎ 16 বাই হচ্ছে এখান থেকে 12 চলে আসছে। 16/12, যদি তুমি এটা 16/18 আর 12 4 দিয়ে ভাগ দাও কত আসে, 4 হয়, 4 দিয়ে ভাগ দিলে 3 হয়, অর্থাৎ 4/3 সেন্টিমিটার সে আরও ভিতরের দিকে প্রবেশ করতে পারবো। এখন দেখো পরের প্রশ্নে বলা আছে যে একটি 9 মিটার পার সেকেন্ড আদিবেগে, ঠিক আছে একটা আদিবেগ দেওয়া আছে, আমি নিয়ে নিই, আদিবেগটা কত আসছে 49 আসছে, 49 আদিবেগ দেওয়া আছে, ভূমির সাথে 30 ডিগ্রি, থিটার মান দেওয়া আছে, কত দেওয়া আছে 30 ডিগ্রি দেওয়া আছে, বসে নিক্ষেপ করলে ভ্রমণকাল কত হবে, দেখো ভ্রমণকাল হচ্ছে টি, টি সমান লেখা যায় আমরা 2u, টি সমান এখানে আসছে হচ্ছে আমাদের কাছে ভ্রমণকাল বের করতে বসে 2u, 2u সাইন আলফা বাই জি, 2u সাইন আলফা বাই জি। আসলে বিষয়টা এরকম, ধরো একটা বস্তুকে আমরা আনুভূমিকের সাথে কি করলাম, একটা কোণে তাকে নিক্ষেপ করলাম, বুঝতে এইখানে ভ্রমণকারী এসে এই জায়গায় শেষা পড়লো, অর্থাৎ এই জায়গায় তুমি তাকে নিক্ষেপ করা হয়েছে এবং সে এসে বি জায়গায় পড়ছে। দেখো তার একটা সময় দরকার হয়েছে, সময়টা কত টি, সেই টিটা হচ্ছে 2u সাইন আলফা বাই জি, টি হচ্ছে 2u সাইন আলফা বাই জি। 2 দেওয়া আছে, দেখো তো আদিবেগ জানা আছে না, হ্যাঁ আদিবেগ জানা আছে 49, সাইন আলফার মান কত, সাইন হচ্ছে এখান থেকে চলে আসছে 30 ডিগ্রি, আর এইখান থেকে আসছে আমাদের কাছে জি এর মান, জি এর মান কিন্তু 9.8, এটা কাটো, এটা 5 আসবো, 10 আসছে, এটা মান হাফ, এটার মান চলে আসছে হচ্ছে হাফ, অ্যান্সার আসছে আমাদের কাছে 5, অ্যান্সার 5। এরপরে কোশ্চেন বলা আছে এত বেগে হচ্ছে এত কোন একটি বস্তুকে একটু শূন্য নিক্ষেপ করলে বস্তু সর্বাধিক উচ্চতা কত। ধরো যে এইখান থেকে একটা বস্তু ছিল, তুমি এই বস্তুটা কি করলে একটা কোণে হচ্ছে তাকে নিক্ষেপ করলে, বস্তুটা উঠতে উঠতেই দেখো তো বস্তুটা এইখানে এসে পড়লো, তার একটা ম্যাক্সিমাম একটা হাইট আছে, এটা তার ম্যাক্সিমাম হাইট, এই হাইটটা কত তার এইটা আমাকে বের করতে বলছে। তার জন্য একটা আদি বেগ দেওয়া আছে, আদি বেগ দেওয়া আছে 20 দেওয়া আছে, 20 মিটার পার সেকেন্ড প্লাস 1 দেওয়া আছে, আর একটা আছে থিটার মান, একটা আছে থিটার মান দেওয়া আছে, এটা দেওয়া আছে হচ্ছে 30 ডিগ্রি। এই ক্ষেত্রে আমাকে বের করতে বলছে সর্বোচ্চ উচ্চতাটা আমাকে বের করতে বলছে। দেখো আমরা কি জানতাম যে সর্বোচ্চ উচ্চতার সূত্র কি, সর্বোচ্চ উচ্চতার সূত্র হচ্ছে এইচ সমান আসছে ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা বাই জি, আলফা বাই 2g। এইচ সমান চলে আসছে, এইচ সমান আসছে ইউ স্কোয়ার সাইন আলফা বাই 2g। দেখো তো ইউর মান কত আছে, ইউর মান দেওয়া আছে 20 স্কোয়ার সাইন 30 ডিগ্রি, যেটা মান পাবে ওইটাকে তুমি জাস্ট স্কোয়ার ফেলে ফেলবা, 2 ইন্টু 9.8, এখান থেকে আসছে হচ্ছে 400, সাইন 30 মান তো হাফ চলে আসে হচ্ছে 1/4 আসছে, আর এখানে আসছে 19.6 আসছে, 19.6 আসছে। আমরা যদি এটাকে ক্যালকুলেশন একটু করি দেখবো এটা চলে আসে হচ্ছে আমাদের 5.1 মিটার, এটা আসবে হচ্ছে আমাদের কাছে একটা 5.1 মিটার, তুমি এটা সিম্পল ক্যালকুলেশন দিলে এটা 5.1 মিটার চলে আসবো। এরপরে এটা বলা আছে যে কোনো বস্তুকণা স্থির অবস্থা থেকে এত সমতলে যাত্রা শুরু করে পঞ্চম সেকেন্ডের অতিক্রান্ত পথ কত। দেখো যেই কোনো একটা সময় যদি অতিক্রান্ত পথ কত, অর্থাৎ অতিক্রান্ত দূরত্ব আমাকে বের করতে বলছে, যে কোনো একটা সময়, ধরো একটা এস এন সময় তোমাকে অতিক্রান্ত দূরত্বের কথা বের করতে বলছে, কিন্তু এখানে বের করছে পঞ্চম সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব, এস সমান হচ্ছে কি আমাদের কাছে চলে আসে যে এফ 2 ইন্টু পঞ্চম সেকেন্ড, তো 5 - 1 ডিভাইড বাই হচ্ছে কি 2, 2 ইন্টু 5 - 1/2। দেখো তো কত আসে এখান থেকে, আসছে হচ্ছে আমাদের কাছে 8, এখান থেকে আমাদের কাছে আসছে 4, এফ এর মান তো আমরা জানি 4 আসছে, 4 4, আর এখান থেকে আসছে হচ্ছে 9 আসছে, ডিভাইড বাই এখান থেকে চলে আসছে হচ্ছে আমাদের কাছে একটা 2, অর্থাৎ এখান থেকে আসছে আমাদের কাছে 18, এখান থেকে আসছে আমাদের কাছে 18। 18 ক্যান্সার কোথাও আছে, হ্যাঁ হচ্ছে ক হচ্ছে 18। দেখো পরে প্রশ্ন বলা আছে কি যে u/√3 এই বেগে যদি 30 ডিগ্রি কোণে কোনো বস্তুকে প্রক্ষিপ্ত বস্তু করার সর্বোচ্চ উচ্চতায় বেগ কত। দেখো চিন্তা করো তো যে একটা বস্তু হচ্ছে এই বরাবর, তাকে আমরা কি নিক্ষেপ করবো, ঠিক আছে, তাকে যখন এইখানে নিক্ষেপ করলো এইভাবে আসার পর সে এইখানে এসে পড়লো, যখন এই জায়গাটায় আছে দেখো তো তার একটা আণবিক একটা বেগ আছে, একটা উলম্ব একটা বেগ আছে, দুইটা লব্ধি তাকে উপরে দিয়ে নিয়ে গেছে, বাট যখন ম্যাক্সিমাম আসছে তখন দেখো তার উলম্ব আর কোনো বেগ হয় না, তার বেগটা তো আণবিক হয়ে যায়, তাই না। যদি ম্যাক্সিমাম জায়গায় চলে আসো তখন তার বেগটা কিন্তু আণবিক হয়ে যায়, ম্যাক্সিমাম জায়গায় আসার পর তার কোনো উলম্ব বেগ অর্থাৎ উলম্ব দিকে তার কোনো বেগ থাকে না, তার বেগ হয়ে যায় আণবিক বেগ হয়ে যায়। দেখো তো এখন কি জানতা, ভি সমান হচ্ছে ইউ কজ আলফা, ভি সমান আর আনুভূমিক উপাংশ কত হইব, আনুভূমিক উপাংশ হচ্ছে হবে ভি সমান ইউ কজ আলফা। দেখো তো আদিবেগ দেওয়া আছে কিনা, হ্যাঁ আদিবেগ দেওয়া আছে হচ্ছে u/√3, কজ আলফার মান কত, কজ আলফার হচ্ছে √3/2, অর্থাৎ অ্যান্সার হচ্ছে আমাদের u/2 চলে আসছে, অ্যান্সার হচ্ছে u/2।
এরপরে কোশ্চেন বলা হয়েছে 25 জন শ্রমিকের বেতনের পরিমিতির ব্যবধান। 25 জন শ্রমিকের বেতনের পরিমিতির ব্যবধান 16 হলে বেতনের ভেদাঙ্ক কত? দেখো এটা সিম্পল জিনিস, এটা আসলে 25 জন শ্রমিকের দরকার নেই, এটা একটা জাস্ট একটা এক্সট্রা কোশ্চেন দিছে। এটা ভেদাঙ্কটা আমাদের বের করতে বলছে। আমরা জানতাম ভেদাঙ্ক হচ্ছে গিয়া পরিমিত স্কয়ার। ভেদাঙ্ক হচ্ছে আমাদের পরিমিত স্কয়ার, তাই তো? পরিমিত স্কয়ারটা করলে হচ্ছে আমরা ভেদাঙ্ক পাইতেছি। ভেদাঙ্ক সমান চলে আসছে আমাদের কাছে পরিমিত স্কয়ার। এখন দেখো তো পরিমিত কত আছে? পরিমিত আছে আমাদের 16, তাকে যদি স্কয়ার কত আসে? 256 হয়। আনসার হচ্ছে আমাদের কাছে আসছে 256। এখানে দেখো একটা প্রশ্ন, নেক্সট কোশ্চেন বলা আছে যে বিস্তার পরিমাপে অনপেক্ষ পরিমাণ কোনটা? বিস্তার পরিমাপ করার জন্য অনপেক্ষ পরিমাপ হচ্ছে আমাদের চতুর্থ ব্যবধান। বিস্তার পরিমাপের চতুর্থ ব্যবধান, অর্থাৎ আসছে হচ্ছে গিয়া খ নাম্বার প্রশ্নের চতুর্থ ব্যবধান। দুটি অসম রাশির গড় ও ভেদাঙ্ক দেওয়া আছে। দুটা অসম রাশির গড় দেওয়া আছে এবং হচ্ছে ভেদাঙ্ক দেওয়া আছে। গড় এবং ভেদাঙ্ক দেওয়ার ফলে আমাকে প্রশ্ন চাইছে 15 ও 36 হলে গড় ভেদাঙ্ক যদি 15 36 হয়, এক্ষেত্রে রাশি দুইটা কত হইব? আচ্ছা, দুইটা অসম রাশি ধরো দুইটা অসম রাশি আছে, এই রাশি দুইটা গড় এবং ভেদাঙ্ক দেওয়া আছে 15 এবং 36, তাহলে রাশি দুইটা কত? এখন দেখো আমরা কি জানতাম? আমরা জানতাম না, মনে আছে যে ভেদাঙ্ক জানি কত ছিল? ভেদাঙ্ক সমান ছিল হচ্ছে গিয়া ভেদাঙ্ক সমান ছিল হচ্ছে পরিমিত স্কয়ার। পরিমিত স্কয়ার, তার মানে তোমার যে বলতাম পরিমিত কত? পরিমিত সমান রুট ওভার ভেদাঙ্ক, তার মানে কত আসছে? পরিমিত তার সাথে রুট ওভার ভেদাঙ্ক কত? 6 হয়ে যায়। আচ্ছা, আর রাশিটার গড় কত? রাশিটার গড় হচ্ছে 15, তার মানে আসবে 6 প্লাস মাইনাস 15 প্লাস মাইনাস 6, অর্থাৎ যদি একবার হচ্ছে আমাদের 21 আর একবার আসছে হচ্ছে এখান থেকে 9, অর্থাৎ রাশি দুইটা হচ্ছে আমাদের একবার 21 আসবে, একবার হচ্ছে 9 আসবে। অ্যান্সার এখানে দশমিক নেই, এখানে হচ্ছে কমা হবে, 21 এবং 9। এরপর দেখো পরের প্রশ্ন বলা আছে এবং বি দুটো স্বাধীন ঘটনা হলে পি এর মান দেওয়া আছে, পিবি দেওয়া আছে, পি এবং পিবি কত? একদম সিম্পল, তুই দেখো তো পি এবং পিবির কথা বলা আছে। পি ইন্টারসেক্ট, দুইটা বলতেছে ইন্টারসেক্ট কমনের কথা, অর্থাৎ এখানে পি এ আসবো, তারপর গুণ আসবো হচ্ছে পি বি হয়ে যাবো, পি এ তারপর পিবি হইব। পি এর মান কত দেওয়া আছে? 3/4 দেওয়া আছে এবং পিবির মান কত দেওয়া আছে? 1/3 দেওয়া আছে, অর্থাৎ কত আসছে? 1/4 চলে আসছে, 1/4। অ্যান্সার হচ্ছে ক। নেক্সট কোশ্চেন, সম্ভাবনা এ হলে কোনো ঘটনার সম্ভাবনা এ, ঘটনার পুরো ঘটনা এ সি হলে কোনটি সঠিক? দেখো একটা ঘটনা ধরো এ, এই ঘটনা কি হইতে পারে? হয় ঘটনা ঘটবো, নয় ঘটনা ঘটবো না। হয় ঘটনা ঘটবো, নয় ঘটনা ঘটবো, অর্থাৎ ঘটনা ঘটতে পারে বা একটু কম ঘটতে পারে, অথবা ঘটনাটা বেশি ঘটতে পারে, বা ঘটনা সম্পূর্ণভাবে ঘটছে বা সম্পূর্ণ একটু কমও হইতে পারে, তাই না? হয়তো ঘটনা দেখো 0 থেকে এটা হচ্ছে ঘটনাটা প্লাস মাইনাস 0 সমান অথবা বড় হইতে পারে, অথবা 1 থেকে বড়, 1 থেকে ছোট অথবা সমান হইতে পারে। বিষয়টা তোমার একটু ব্যাখ্যা করি। ধরো একটা ঘটনা 0 হওয়া মানে কি? সে 0 হয় নাই, মানে সে ঘটে নাই। হ্যাঁ, এটাও সম্ভব, 0 হয় নাই, বাট সে ঘটছে, 0 না, সে 0.2 আসছে, ধরো 0.2 আসছে, তার মানে সে ঘটছে, সামান্য পরিমাণ ঘটছে। আরেকটা হচ্ছে ইকুয়াল ধরো 1 আসছে, সে পুরোপুরি ঘটছে। আর লেস ইকুয়াল 1 মানে সে পুরোপুরি ঘটে নাই, বাট তার থেকে একটু ছোট হয়েছে। অ্যান্সার হচ্ছে আমাদের কাছে আসবো গহ। এরপরে কোশ্চেন বলা আছে যে এ এবং বি দুইটি ঘটনা, পি এবং পিবি হলে ঘটনা দুইটা, আচ্ছা দুইটা ঘটনা পি এবং পিবি 0 হলে, আচ্ছা দেখো তো পি এবং পিবি মানে কি ছিল এখান থেকে? ইন্টারসেক্ট কমন কি ছিল? এর মধ্যে কোনো কমনই নেই। যদি কমনই না থাকে, এটা কি ধরনের ঘটনা হইব? অবশ্যই বর্জনশীল হইব। এটার মধ্যে কোনো কমন নেই, যদি এটার মধ্যে কমন হচ্ছে 0, মানে এ পি ইন্টারসেকশন বি মানে কি? এদের মধ্যে কমন হচ্ছে 0, কমন 0 হওয়া মানে কি? বর্জনশীল ঘটনা। এরপরে আমাকে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা সংখ্যা দেওয়া আছে, একটি সংখ্যা তা মৌলিক হওয়া এবং জোড় হওয়ার সম্ভাবনা কত? মানে হচ্ছে মোট সংখ্যা দেওয়া আছে, দেখো তো কয়টা মোট সংখ্যা দেওয়া আছে আমাদের কাছে। মোট সংখ্যা ভাগ হচ্ছে আমাদের পরীক্ষাটা, মোট সংখ্যা উপরে আমাদের আসবে পরীক্ষাটা। দেখো আমরা পরীক্ষার জন্য একটা মৌলিক সংখ্যা নিব, ঠিক আছে? মৌলিক সংখ্যা 2 আছে এবং 5 আছে, কিন্তু ভাই তুমি 5 দিতে পারবে না, কেন পারবে না? কারণ তারা কিন্তু এখানে জোরের কথা বলছে, একমাত্র মৌলিক সংখ্যা জোর কত? 2। মোট সংখ্যা কত আসছে? যদি কত 2 আসছে। আচ্ছা, তার মানে সংখ্যা আছে কয়টা? একটা। মৌলিক জোট সংখ্যা একমাত্র আছে 2, সেটা হচ্ছে আমাদের একটা। মোট কত? 6, অর্থাৎ অ্যান্সার চলে আসছে আমাদের কাছে একটা 1/6। এরপরে এরপর আমাদের বলা হয়েছে যে দুইটি এরপর বলা আছে যে দৈবভাবে দুটি ছক্কা নিক্ষেপ করলে দুটি ছক্কায় প্রাপ্ত সংখ্যা যোগফল, দৈবভাবে দুটি ছক্কা নিক্ষেপ করলে দুটি সংখ্যা হচ্ছে প্রাপ্ত সংখ্যা যোগফল 4-এর কম হওয়ার সম্ভাবনা কত? 4-এর কম হওয়ার সম্ভাবনা। দেখো ধরো প্রথম সংখ্যা 1 আসতে পারে, পরেরটা আমাদের 2 আসতে পারে, তারপর হচ্ছে আমাদের প্রথমটা আমাদের 1 আসতে পারে, পরেরটা হচ্ছে আমাদের 1 আসতে পারে, প্রথমটা আমাদের, দ্বিতীয়টা হচ্ছে আমাদের 2 আসতে পারে, তারপর হচ্ছে আমাদের 1 আসতে পারে। আমরা দুইটি সংখ্যা হচ্ছে নিক্ষেপ করে দুইটি সংখ্যার প্রাপ্ত সংখ্যার যোগফল 4-এর চেয়ে কম হয়ে দিব। দেখো এই ক্ষেত্রে কিন্তু আমাদের 4-এর চেয়ে কম হয়েছে, বাট তুমি এখন যদি 3 নাও, তারপরে 0 তো আসবে না, তাই না? কোনো সংখ্যা কি আমাদের 0 আছে? কোনো সংখ্যা কি 0 থাকে? 0 থাকে না, তুমি 0 লিখতে পারবে না। এই 3 ভাবে হচ্ছে তাকে আমরা 4-এর থেকে কম আসতে পারে, বাট আর কোনোভাবেই কিন্তু 4-এর থেকে কম হইতে, অর্থাৎ কয়টা আমরা ঘটনা পেতে? 3টা ঘটনা পেতেছি। টোটাল ঘটনা কত হয়? দুইটা সংখ্যা তুমি নিক্ষেপ করো, টোটাল ঘটনা কত আসে? টোটাল ঘটনা কিন্তু 36টা আছে। দুইটা ছক্কায় কয়টা গুটি আছে? 6টা ঘর আছে, 6টা 6 গুণ 6 সমান হচ্ছে 36টা ঘটনা হইতে পারে, কয়টা? 36টা। বাট আমি যে কাজটা করছে ওই ক্ষেত্রে ঘটনা আসতে পারে কয়টা? 3টা, কিন্তু এখানে মোট ঘটনা আসতে পারে 36টা, অর্থাৎ এখানে চলে আসে ভাগ করো 1/12। ঠিক আছে।
আচ্ছা, এরপর আজকে তার মানে এখানেই শেষ করলাম। আজকে এই পর্যন্ত থাক। তোমরা যদি আমাদের এই ক্লাসটা পুরোপুরি ভালোভাবে করে থাকো এবং একটু বুঝা থাকো, এবং এই ক্লাসের লেকচার নোটটা তোমরা আমাকে ইনবক্সে মেসেজ করলে তোমাদেরকে দিয়ে দেওয়া হবে। তোমরা যে ক্লাসটা ভালো মতো বুঝা এবং করে থাকো, ইনশাআল্লাহ তোমরা এইখান থেকে তোমাদের হচ্ছে বোর্ড পরীক্ষায় এমসিকিউ তোমরা কমন পাবা। তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থেকো। আসসালামু আলাইকুম।